স্বাগতম এবং সুস্বাগতম ডিয়ার লিসনার্স এবং ভিউয়ার্স যারা এই মুহূর্তে শান্তর সঙ্গে কানেক্টেড হয়ে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ঢাকা এফএম 90.4 এন্ড দিস ইজ মি ইওর বিলাভেড শান্তু। হ্যালো, ও মাই গশ, আমি কতদিন পর আপনাদের সাথে কানেক্টেড হলাম এন্ড কি বলবো, মানে আমার এতদিন মনে হয়েছিল যে মানে কবে আসলে সবকিছু স্বাভাবিক হবে এবং কবে আসলে আমি আপনাদের সঙ্গে কানেক্টেড হতে পারবো, বা ভালোবাসার বাংলাদেশে আবার কবে আসলে স্টার্ট করতে পারবো, কবে থেকে, এটা একটা বিশাল বড় প্রশ্ন ছিল বটে। যাই হোক, ফাইনালি আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি এবং শুরু করেছি আমাদের ভালোবাসার বাংলাদেশ এন্ড দ্যাটস আই এম ভেরি হ্যাপি টুডে। আপনারা যে যেখানে আছেন, যেখান থেকে আছেন, একদম আমরা অর্ণবকে আমাদের আশরাফুল অর্ণব, সাউন্ডটা কমিয়ে দেবো। আচ্ছা, এখন ঠিক আছে কি? আচ্ছা, আশরাফুল অর্ণবকে আমাদের স্টুডিওতে ওয়েলকাম ঢাকা এফএম 90.4 এ। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? ভালো আছি। ভালো আছি। তারপর খবর অর্ণব, একটু শুনি তোমার সম্বন্ধে। আমি আমার লাইফের গল্পটা শুরু করার আগে দুটো বিষয় একটু বলতে চাই, প্লিজ। প্রথমটি হচ্ছে আমার উচ্চারণ একটু জড়তা আছে, তো আমার কথা বলবার সময় একটু মানে বিঘ্ন করতে পারে। কোনো সমস্যা নেই। এটা জড়তা নাই কার কার, মানে এখানে যে দুইজন আছে কার কার জড়তা নাই? মানে আমার একটু জড়তা আছে। তোমার তো আছে, আর দুইজনের মধ্যে কার কার নাই? না, আপনাদের কোনো কারণ নেই। হ্যাঁ, আমাদের দুজনেরই আছে। ওর তো নাই। জঘন্য রকমের উচ্চারণ আর বাজে প্রনাউন্সিয়েশন যদি কাউকে যদি রেট করা হয়, তার মধ্যে এতেশাম একজন। সো এটা নিয়ে ভাববার কোনো কারণ নাই। তার যে আমি দুটা বিষয় বলতে চাইছিলাম, দুইটা জিনিস। হ্যাঁ, প্রথমটা বললাম আমার একটু জড়তার সমস্যা আছে। জি। আর তৃতীয়টা হচ্ছে ভালোবাসার বাংলাদেশ দীর্ঘদিন চলে আমাকে একটু সময়ের ব্যাপারে মানে একটু হেল্প করবেন। বিষয়টা হচ্ছে সকাল পর্যন্ত না, বিষয়টা হচ্ছে আমাদের যে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা বাধা ধরা নিয়ম, এই নিয়মের মধ্যে হয়তো বা জীবনের গল্পটা সম্পূর্ণ নাও করতে মানে শেষ করতে পারি। মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটা মোটামুটি মানে দরিদ্র ফ্যামিলি থেকে আসছি। তো আমার আম্মু পড়াশোনা তেমন একটা জানতেন না, তবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যে বিষয়টা এবং অঙ্ক বিষয় মানে 1 2 3 এগুলা উনি জানতেন। এবং আমি যখন ছোট স্কুলে ভর্তি হই নাই, স্কুলে ভর্তি হওয়ার আগেই উনি আমাকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো শিখাইছেন, যে মানে কোনটা স্বরবর্ণ এবং কোনটা ব্যঞ্জনবর্ণ, এগুলো উনি আমাকে হাতে ধরে ধরে শিখাইছেন। তো শেখাবার পরে আমার আব্বু ক্লাস 8 9 পর্যন্ত পড়াশোনা করছিলেন। তো উনি আমাকে স্কুলে ভর্তি হওয়ার আগে যে মানে কয়েকটা বর্ণ একসাথে মিশে যে একটা শব্দ তৈরি হয়, এই শব্দ তৈরিটা আব্বু আমাকে শেখান। এখন এরপর শব্দ তৈরি করা শেখার পরে বাক্য তৈরি করা, এটা আমি স্কুলে ভর্তি হওয়ার আগেই এই বিষয়টা আমি শিখেছি আব্বুর কাছ থেকে। এখন আমাকে যখন ক্লাস 1-এ ভর্তি করাবার জন্য নিয়ে যাওয়া হয়, আমি অনেক শুকনা ছিলাম এবং আমার জড়তাটা একটু বেশি ছিল। হ্যাঁ, এরপর আমাকে দেখতে অনেক ছোটো লাগতো। তো আমাকে বলা হয়েছিল সে তো পারবে না, ক্লাস 1-এ তাকে আরেক বছর ছোটো 1-এ রাখার জন্য। আমাদের গ্রামাঞ্চলে একটা সিস্টেম আছে, ছোটো 1 এরপরে 1-এ যায়। তখন আব্বু বলছিল যে না, পারবে, তাকে একটা সুযোগ দেওয়া হোক। তো আমাকে শিক্ষকজন বললেন যে তুমি কি মানে এগুলো পড়তে পারবা? আমি ওনার সামনে বইটা নিয়েই মানে অনর্গল পড়া শুরু করছিলাম। তো ওই সময় আমাদের প্রধান শিক্ষক যিনি ছিলেন, উনি একটু আশ্চর্য হয় যে ক্লাস 1-এ ভর্তি হতে আসবে একটা ছেলে, সে রিডিং পড়তে পারে। এটা একটা মানে আমাকে আলাদা একটা সম্মান মানে স্যারের কাছ থেকে পাইলাম। তো আমার লেখাপড়া শুরু হয় ঢাকার কুলচরে, কেরানীগঞ্জের কুলচরে, নয়াবাজার সরকারি প্রাইমারি স্কুলে সম্ভবত নামটা। তো এরপরও সেখান থেকে আমি ব্রাক স্কুলে ভর্তি হই, ব্রাকের পরে প্রাইমারি। তো আমাদের স্কুলে প্রাইমারি স্কুলে যখন পড়ি, তো তখন আমাদের যে লেভেলের ছাত্ররা মানে ওরা সবসময় চিন্তা করতো মানে তাদেরকে শেখানো হইতো যে মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণগুলো শেখানো হতো। আর ওই সময় আমি চিন্তা করতাম ক্লাস 6-7-এর মানে বাংলা বই, মানে ক্লাস 6-7-এর বাংলা বইগুলো নিয়ে আমি পড়তাম। তো ওই সময় গল্পগুলো আমি পড়তে পারতাম। তো ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। আমার দাদির এক আত্মীয় বাড়িতে আমরা গেছি একদিন। তো তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো পড়ার পরে আমার বয়সে যে ছেলে পেলে বা যারা ওই অনুষ্ঠানে ছিল, তাদের বেশিরভাগই দেখা গেছে যে মানে হই হুল্লোড় করতেছে, দুষ্টুমি করতেছে, কিন্তু আমাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো খুঁজতে কোথায় হারাইছিলেন আপনি? মানে আমার দাদির আত্মীয় বাড়িতে। আচ্ছা, মানে সবাই গেছে একটা আমার ফ্যামিলি অনুষ্ঠানে। তো যাবার পরে সকাল থেকে আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদের তখন তো ক্লাস 2-তে পড়ি, আমার বয়সী পোলাপানদের তো সবাই দুষ্টুমি করার কথা বা বিভিন্ন জায়গায় খেলাধুলা করার কথা, কিন্তু আমি মানে বাড়ির কোথাও নাই। পরে আপনার খুঁজতে আমাকে পাওয়া গেল ক্লাস 9-এ পড়ে। আমার এক আঙ্কেল হবে মানে যাদের বাসায়,
তার থেকে বই নিয়ে আমি বাংলা বইটা পড়তেছি। এত পড়ুয়া টাইপ। হ্যাঁ, এত পড়ুয়া টাইপ। তো ওই সময় সবাই আশ্চর্য হয় যে যেই ছেলেটা এখন প্রাইমারি স্কুলে মানে মাত্র শুরু করছে, সে এখন একটা বই পড়তেছে, ও কি আদৌ কি পড়তেছে, এটা তাদের মধ্যে একটা আমার সন্দেহ। একটা কোয়েশ্চেন আছে অর্ণব, জি, আদৌ কি পড়তেছিলেন নাকি অ্যাটেনশন শিকার হয় বয়সে মানুষ, যে মানুষ যেন দেখে যে আমি কত পড়ুয়া টাইপ, মানুষ যেন মনোযোগ দেয় আমার প্রতি, এটা কোনটা ছিল? আমার মনে হয় না যে ওই সেন্সটা ওই সময় আমার হয়েছিল। পারফেক্ট। এবার মেইন গল্পে আসি। আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুল ক্লাস 5 পর্যন্ত, তো আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের প্রাইমারি স্কুলে আমরা যতগুলো শিক্ষকদের সহচর্যে ছিলাম, আর তারা হয়তো অনুষ্ঠানটা এখনও লাইভ শুনতেছেন বা একটু পরে হলেও শুনবেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ক্লাস 5 পর্যন্ত আমরা যাদের সহচর্যে ছিলাম তারা অনেক ভালো জানতেন, এটা আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমার কেন যেন মনে হয়, এখন সে মনে হয়েছে যে তারা আসলে আমাদের বুঝাতে পারতেন না, অথবা তাদের সেই পড়াটা আমরা বুঝতে পারতেন। এটা হচ্ছে ব্যাপার, একটু ধান্দাবাজি করে নিই। আবির, থ্যাংক ইউ। মহিষবাতান থেকে, আমার বাড়ির পাশ থেকে শুনতেছো তুমি, রাজশাহী মহিষবাতান থেকে, অনেক কৃতজ্ঞতা তোমার জন্য। ওকে আবির, তারপর? আচ্ছা, ইমন লিখেছেন, গুরু এটা কি ভালোবাসার গল্প নাকি জীবন কাহিনী? জীবন কাহিনী, কারোর সাথে কপি হচ্ছে। ওকে, তারপর? চলে যায় একদম মেন। আমাদের তো শুরুই হয় গল্প ইন্টারমিডিয়েটের পর থেকে, ওখানে চলে যায়, নাহলে এভাবে যদি আগাতে থাকি ভোরেও কুলাবে না, দুপুর পর্যন্ত হয়ে যাবে। ওকে, তো এরপর মানে আমার জিপিএ 5 পাই, সমাপনী 5, সমাপনী পরীক্ষায় জিপিএ 5 পাই। কিন্তু আমি এখন মনে হচ্ছে যে জিপিএ 5টা আমার মানে মেধার কারণে আসে নাই, এটা আমাদের চর্চার কারণে আসছে। মানে একটা বিষয় পড়তে পড়তে চর্চা হয়ে গেছে, সেই কারণে আমি পারছি। তো আমার যে মেধাটা, এই আপনার মেধাতে আমি জিপিএ 5 পাওয়ার মতো ছাত্র ছিলাম না, মানে আমার কাছে এখন মনে হয়। তো প্রাইমারি স্কুল থেকে যখন হাই স্কুলের জীবনে প্রবেশ করলাম, তো প্রবেশ করার পর আমার মনে হলো যে আমি একটা উন্মুক্ত স্বাধীন জীবনে প্রবেশ করলাম। যে এতদিন একটা খাঁচাবন্দি করতেছিলেন, তো আমি তার সেই বইগুলো নিয়ে ক্লাস 6 এবং 7-এ যখন পড়ি, সেই সময়টাতে আমি তখন মানে আমার পাঠ্য বই পড়া বাদ দিয়ে আমি সেই সাহিত্যের বইগুলো পড়া শুরু করলাম। এবং রবীন্দ্রনাথের চোখের বালি, যে একটা মানে ভারী একটা উপন্যাস, এই উপন্যাসটা আমার 6ষ্ঠ শ্রেণীতে পড়া শেষ হয়ে যায়। তো এভাবেই আমার পড়াশোনা চলতেছে। ক্লাস 8-এ যখন পড়ি, তখন আমার মধ্যে একটা চিন্তা আসে, মানে একটু অতিরিক্ত চিন্তা, সেটা হচ্ছে যে আমি যা চিন্তা করি, এই চিন্তাটা যদি আমি লিখতে পারি বা আমি যদি কোথাও লিখে রাখি, এটা তো এখন না হলো 2 বছর বা 4 বছর পরে ওই লেখাগুলো যখন আমি পড়বো, তখন আমার মধ্যে একটা ফিলিংস আসবে যে আমি ওই সময়টা এটা চিন্তা করছিলাম। এটা চিন্তা করে আমি তখন লেখা শুরু করি, মানে জাস্ট আমার ডায়েরি হিসেবে আমি খাতার ভিতরে লিখি। তো লিখতে লিখতে ক্লাস যখন 8-এ পড়ি, 8-এ পড়ার সময় আমি মানে খেয়াল করি যে আমার প্রায় 1000 মতো কবিতা হয়ে যায়। ওমা, ক্লাস 8 পর্যন্ত? হ্যাঁ। এখন কবিতাগুলোর ক্ষেত্রে কবিতা না, সেগুলো হচ্ছে ছড়া হবে, মানে ছন্দমিল করা যে ছড়াটা। তো 1000? হ্যাঁ, এটা ক্লাস 8-এ থাকার সময়। তো তখন ক্লাস মানে ওই সময়টাতে আমি যে মানে অনেক বই যখন পড়ি, তখন আপনার নিজের লেখাটা পড়লে মনে হয় যে অত্যন্ত সস্তা লেখা, যে এই লেখা কাউকে পড়ানো উচিত না। এখন আমি পড়তেছি, মানে আমি লিখছি, তাই এটা আমি পড়ি, আমার কাছে ঠিক আছে, বাট এটা কাউকে দেওয়া উচিত না, এটা আমার ওই সময়টাতে মনে হয়। তো 1000 কবিতা থেকে যাচাই বাছাই শুরু করলাম যে আসলে এখানে আমি কোন লেখাটা একজনকে দিতে পারবো। ওখান থেকে দেখা যায় যে প্রায় 100-র মতো কবিতা থাকে, আর বাকিগুলো কবিতায় হয় না, আমি ওগুলো ছিঁড়ে ফেলি, সেই সময় ছিঁড়ে ফেলি। তো ক্লাস 9-এ যখন পড়ি, 2012 সাল, আব্বুকে নিয়ে একবার ঢাকা আসি, ঢাকা বাংলা বাজারে আসার পর আমার মানে আব্বু আমাকে সবসময় সাপোর্ট করতেন। যে উনি হয়তো পড়াশোনা এতটা জানতেন না, বাট সাহিত্য বিষয়ে পড়তে পারতেন, বুঝতে পারতেন এবং কোনো পরামর্শ আমাকে দিতে পারতেন, এটা আমার জীবনে একটা প্লাস পয়েন্ট ছিল। তো বাংলা বাজারে আসার পর যে বিভিন্ন প্রকাশকের কাছে যাই যে এটা আসলে প্রকাশ মানে ছাপাবার উপযোগী কিনা, এটা জানার জন্য। তো বাংলা বাজারে যাওয়ার পরে আপনার নতুন লেখক শব্দটা শুনলেই কেউ পাত্তা দেয় না, মানে ভাবছে যে নতুন লেখক কি লিখবে, এটা তো কোনো মানে যোগ্যতার ভিতরে পড়ে না, এরকম। না, আমি রিকল করতেছি ক্লাস 8-এর একটা কবিতা আমি লিখেছিলাম, একটাই লিখছিলাম, 1000 না। আচ্ছা, অর্ণব তো অনেক পরিণত মানুষ, দেখতো কবিতাটা কেমন, ক্লাস 8-এ এটারও লেখা। আর্কিমিডিস কিন্তু যখন একটা যে ভরবিদ্যা আবিষ্কার করেছিল, তখন কিন্তু কাপড় খুলে দৌড় মারছিল, জানা আছে? ইউরেকা পেয়ে গেছে। তা আমার ওই ফিল হয়েছিল, কাপড় খুলে দৌড় মারেনি, বাট ফিল আসছিল ক্লাস 8-এ পড়ে। ওকে, যাবো আমি? ওকে, আমি কবিতাটা লিখেছিলাম ক্লাস 8, তো ছেলে মানুষই কবিতা। কি বেটা, কি খুঁজতেছিস? আমি এখানে আছি, সবাই আছে এখানে।
তো ছেলে মানুষী টাইপের কবিতা, যে মেয়েদের স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে ছেলেরা দাঁড়ায় থাকে না, ওদেরকে কমব্যাট করে, ওদেরকে বোঝানোর জন্য এই কবিতাটা লিখেছিলাম, যে এখানে দাঁড়াস না, তুই সেরা, তোর জন্য ভালো কিছু অপেক্ষা করবে, এটাকে বোঝাতে গিয়ে এই কবিতাটা লেখা। সো খুবই সিলি একটা সাবজেক্ট, বাট কবিতাটা এমন ছিল। একটু দে ব্যাকগ্রাউন্ড ফিল আসুক। ব্যাকগ্রাউন্ড দিলে তো ভালো লাগবে। আচ্ছা, ওরে তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত পৃথিবী, অর্থাৎ এই বিবেক, ওর বিবেক ওকে এইভাবে বলতেছে ওই ছেলেটাকে, ওরে তুই জন্মালি যবে নিথর নিচুপ সুপ্ত এ পৃথি তড়ি ঘড়ি জাগে, হঠাৎ দেখুন চেয়ে চারিপাশ আনন্দে আধার, তোর লাগি মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখেতে দুচোখ তাগো ভরে ওঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চেপে বলে দেখে যা, দেখে যা রে তোরা সবে 7 রাজার ধন, সোনার চেয়ে দামি, হীরের চেয়ে খাঁটি ওরে মোদের বাজান। আমি তোর বিবেক সেদিন চিৎকার করে বলেছিল, তোর মাঝে বেঁচে থেকে সার্থক হয়েছে মোর জন্ম, ওরে আমি ধন্য, আমি ধন্য। সেই বিবেক আমি আজ এতকাল পরে আবার জিজ্ঞাসায়, তুই নাকি পুরুষ, বল কি তার পরিচয়, স্বভাব দেখি তার পরিচয়, তুই ব্যক্তিত্বহীন পুরুষ জাতির কলঙ্ক তুই। আমি আছি, আমি আছি সেদিনের প্রত্যাশায়, কবে আসবে সেদিন যেদিন যুবক ভালোবাসা পেতে কাঙালের ন্যায় পথে পথে ঘুরবে না, কুকুরের ন্যায় হাপিত্তেশ করে কোনো যুবতীর পথপানে তাকিয়ে রবে না, বরং নিজকে এমনভাবে সাজান্বিত করবে, এমনভাবে গড়ে তুলবে, যাতে করে সেই যুবতী ছুটে এসে তার কাছে নত হয়ে বলবে, ও হে যুবক, আমি তোমার ভালোবাসার প্রার্থী, আমায় তুমি ফিরিয়ে দিও না। কবে আসবে সেদিন, আমি আছি, আমি আছি সেদিনের প্রত্যাশায়। বাহ 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 বাহ। হাউ ইট সাউন্ডস? সেই দিনটা হয়তো এখন আসতেছে। ও তোর ক্ষেত্রে তাহলে তুই বড় হয়ে যা বাপ, আর আর দেরি করিস না। আমার ক্ষেত্রে না, এখন আমাদের বর্তমান ছাত্র সমাজের যে জাগরণ, সেই জাগরণে আসতেছে আপনার সেই কাঙ্ক্ষিত সময়টা। এখনকার মানুষ খুবই আপডেট হচ্ছে। আমি সরি, আমি সুযোগে আমার নিজের কথা একটু বলে নিলাম। অর্ণব, সরাসরি চলে যায় তো, কোনো প্রেমের গল্প আছে কি নাকি শুধু এই জীবন নিয়ে কথা? এখানে বোধহয় একটা টুইস্ট আছে না, এই জন্য আপনি সাহিত্যের আচ্ছা, গল্পটা বলছেন। হ্যাঁ বলেন। তো এরপরে আপনার নতুন লেখকদের লেখাই মানে কেউ দেখতেই চায় না। তো আমি তখন বেশ কয়েকটা প্রকাশনের কাছে যাই, যাওয়ার পরে তাদেরকে গিয়ে বলি যে আপনি মানে পাণ্ডুলিপিটা অন্তত একবার পড়েন, তো পড়ার পরে যে ভালো কিংবা মন্দ আপনি কিছু বলতে পারবেন, এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। কিন্তু কোনো প্রকাশক এটা পাত্তাই দেয় না, উনি বলছে যে না, নতুন লেখকদের আমরা বই ছাপি না। এরপরে দেখা যায় যে নতুন লেখকদের বই ছাপে একটা শর্ত, 20,000 টাকা লাগবে। পাণ্ডুলিপি কোনো ফেক না, 20,000 টাকা দিবা, মানে এক হাতে এখনো চলে এটা, এখনো চলে, 20,000 টাকা দিবা, আর এক হাতে বই তোমরা নিয়ে যাবো 1 মাস পরে। তো এভাবে ঘুরতে ঘুরতে একটা মোটামুটি ভালো একটা প্রকাশকের সাথে পরিচয় হয়, আমি নাম বলবো না। তো তারা মানে প্রকাশক না, তারা মানে কি ছিল, আপনার মানে পরিবেশক ছিল তারা। তো তারা আমাকে বলে যে পাণ্ডুলিপিটা পড়লাম, খুব ভালো লাগছে, আপনি পাণ্ডুলিপিটা আমাদের কাছে রেখে যান, আমি আপনাকে 7 দিন পরে জানাবো যে এটা আসলে ছাপার উপযোগী কিনা। তো তখন ভালো লাগলো যে এই প্রথম কেউ বলছে যে জানাবে, মানে উপযোগী কিনা, যদি উপযোগী হয় এরপরে ছাপাবে, মানে কিছুটা আশার আলো দেখা হ্যাঁ, গেছে। কিছুটা আশা আলো দেখা যায়। তো 1 সপ্তাহ পরে যাওয়ার পর ওরা বলে যে আমরা যে প্রকাশনী থেকে বইটা ছাপাইছি, মানে আমরা যে প্রকাশনীর সাথে কাজ করি, সেখানকার প্রকাশকের লেখাটা অনেক মানে ভালো লাগছে, মানে একটা উৎসাহ দিচ্ছে। আর মানুষ তো সাধারণত প্রশংসার কাঙাল, একটু প্রশংসা করলেই মনে হয় যে আমি অনেক কিছু হয়ে গেছি। আমার তো ভালো লাগে না প্রশংসার সঙ্গে। তো তখন তো অনেক ছোট, মানে ক্লাস 9-এ পড়ি এখনো। তো এরপর ওই একটু প্রশংসা করছে, তার মানে ভাবছি যে হয়তো আমার লেখা আসলে একটু ভালো আছে। তো সেখান থেকে আমাদের বইটা ছাপানো হয়। তো ছাপানো হওয়ার সময় 20,000 টাকা সমেত। 20,000 টাকা না, তখন আমার লেখাটা যেহেতু ভালো, উনি একটু রেট কমাইছে যে এত ভিত্তি আসবে। আসলে এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার জন্য হয়, এটা আমি পরবর্তী জানিয়েছি, পরবর্তী জানি সেই বইটা হয়। এরপর আমার দ্বিতীয় বই বের হয় 2015 সালে। আমি এটা বললাম 2013 সালে একটা কবিতার বই, 2015 সালে একটা উপন্যাস বের হয়। এটা আমাদের জামালপুরে একটা প্রকাশনী। আমাদের প্রথম প্রকাশনীর নামটা ছিল অথৈ প্রকাশ, এবং দ্বিতীয় প্রকাশনীর নামটা ছিল দানসিঁড়ি। তো দানসিঁড়ি প্রকাশনের সাথে মানে এই কথাটা এই কারণেই বলতেছি যে আমাদের যারা নতুন লেখক হয় তাদেরকে মানুষ কিভাবে ইউজ করে, এটা একটু জাস্ট বোঝাবার জন্য আমাদের 2টা বইয়ে যে ISBN যে একটা নাম্বার থাকে, একটা জরুরি একটা নাম্বার, আমার 2টা বইয়ে ISBN নাম্বার দেওয়া আছে, কোড দেওয়া আছে, বাট এই 2টা কোডই ফেক। মানে সরকারি তথ্যের মধ্যে এই ISBN নাম্বার 2টা নাই। মানে এই ISBN নাম্বার দুটো আপনি খুঁজতে কেন গিয়েছিলেন? জাস্ট কিভাবে বুঝলেন এই দুটো ফেক? জাস্ট মনে একটু আগ্রহ জন্মাইছিল যে আমার মানে যেহেতু সাহিত্য নিয়ে লেখালেখি করি, তো সাহিত্যের বিষয় সবসময় সামনে পড়ে। তো ওই সময় দেখি ISBN নাম্বারটার এটা যখন সিস্টেমটা সামনে আসে, তখন আমার মনে হলো যে আমি একটু দেখি না, আমার তো 2টা বই আছে, যে বই 2টা আসলে ISBN নাম্বারটা ঠিক আছে কিনা, কিন্তু দেখি যে না, ফেক। তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা পুরোটা একটা চক্র, এটা হয়ে আসে
পুরোটা চক্র না, মানে এটা একটা সিস্টেম। মানে এখন তো বিষয় হচ্ছে লেখকরা তো এগুলো চেক করে না। বড় কষ্টে আছি বেটা, গত 1 মাস তোর প্রেমের কথায় পাগল হয়ে যাচ্ছে। শোন, ISBN TV9 তো মানে ইন্ডিয়ান চ্যানেল, যাই হোক একটু ঢুকে যায় সরাসরি গল্পে, একটু প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি। বড় কষ্টে আছে আমি সহ, যে মানুষগুলো শুনতেছে সবাই সরাসরি যা। এই যে মোহাম্মদ ইমন বলেছেন গুরুর সময় তো বেশি নাই, মেইন টপিকে আসি। যায় না। ওকে, ঠিক আছে। আরেকদিন আমরা ওই যে বিভিন্ন আছে না, টক শো টাইপের প্রোগ্রাম, সেখানে আমরা ওকে আবার আমন্ত্রণ নিয়ে আসি, ওর যেন এসব রিয়েলাইজেশন গুলো বলতে পারো প্লিজ। সেটা 2016 সাল ছিল। এই 2016 সালের রমজান মাস। আমার কমন পড়তেছে এবার। তো আমি ছোট থেকে সবগুলো রোজা করি, মানে ধর্মীয় যে বিধিনিষেধ এগুলো সম্পূর্ণই মেনে চলি। কিন্তু হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনার কারণে আমার 2015 মানে 14 থেকে একটু দূরে সরে আসি। সেদিন রমজান মাস ছিল, রমজান মাসের অর্ধেক সময়। তো কোনো একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে মানে একটা কমেন্টের মাধ্যমে একটা মেয়ের সাথে আমার কথা হয়। মানে কথা হয় বলতে সে আমাকে সরাসরি ইনবক্স করে তার হাত কাটা কিছু ছবি আমাকে শেয়ার করে সরাসরি, মানে হাই হেলো কিচ্ছু না, সরাসরি ছবিটা শেয়ার করার পরে আমাকে বলতেছে যে আপনি কি এগুলো কি লাইক করেন? তো আমি তখন সরাসরি না করে দিয়ে একটু অন্যরকম করে বললাম, কবি মানুষ যে বললাম যে দেখেন, আসলে এটা মানুষের যার ব্যক্তিগত একটা লাইফ, এটা হয়তো আমার পছন্দের না, কিন্তু এটা আপনি করতে পারেন, এটা আপনার স্বাধীনতা আছে। হাত কাটা না, এটা যদি মানে আমার তাকে যে বললাম যে এটা আপনার যদি ভালো লাগে আপনি করতে পারেন, বাট এটা আমার অপছন্দের সাথে, এটা আপনার সাথে কোনো রিলেটেড না। তো পরে ও জাস্ট আমার এই কথাটা শুনেই মানে ও তো বুঝতে পারছে যে হয়তো এর সাথে আমার মানে একটু ভালো জমতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে মেয়েরা সবসময় একটু আনইউজুয়াল কথা পছন্দ করে। আপনি যে না বলেননি এটাই হচ্ছে ওই মেয়েটাকে অ্যাট্রাক্ট করে। মেয়ে মানুষ তো আনইউজুয়াল। তুই চুল আঁচড়াস না, চুল আঁচড়ানো ছাড়াই তোকে অনেক সুন্দর দেখায়। এই যে দেখেন, মানে আপনি নিহায়াতি আমার গুরু, না হলে আমি কতবার যে প্রেমে পড়তাম আপনার, কতবার যে আমি প্রেমে পড়ে চেষ্টা করে আনইউজুয়াল কথা বাইর করলাম। ওকে অর্ণব, এরপরে সে আমাকে বলে যে আপনি এখন কি করতেছেন? তো আমি বলছি যে আমি সকালে ভাত খেতেছি। তো খাবার মানে এই কথা বলার সঙ্গে সঙ্গে সেগুলো আপনার রেগে যায়, স্বাভাবিক। যে আমাকে বলতেছে যে আপনি একজন মুসলমান করে ছেলে, তো সকালবেলা খাইতেছেন রমজান মাসে, এটা আবার বলতেও আছেন, আপনার কি একটু লজ্জা নাই বা একটু মানে ভয় থাকা তো উচিত? তো তখন আমি তাকে বলি যে দেখেন, ওই যে আপনি যে হাত কাটছেন এটা যেমন আপনার কাছে আমার কাছে ইজি লাগছে, এবং আমার ব্যাপারটা আপনি ইজিলি নেন, এটা আমার কাছে ভালো লাগে। মানে এই মুহূর্তে আমার কোনো সমস্যা আছে, তাই আমি রোজাটা করতেছি না। তো সে তখন সে একদিনেই মানে প্রথম দিনে আমাকে বলতেছে যে কালকে থেকে আপনার সবগুলো রোজা করতে হবে বাধ্যতামূলক। তো এটা আমার কাছে একটু মানে আপনার মানে অনধিকার চর্চা হয়ে গেল। স্বাভাবিক। তো একদিন পরে কিন্তু এটা কিন্তু ছেলেরা একটু পছন্দই করে, অনেক ছেলেরা। তো এর একদিন পরে ও আমাকে আবার নক করে বলছে আজকে কি আপনি রোজা আছেন? বলছি না, সত্যটাই বলছি, কারণ আমি মিথ্যা কথা কোনো বলি না। পরে সে তখন বলে যে আসলে মানে যাদের ভিতরে মন থাকে তারা মানে একটা কথা বললে সেটা মেনে নেয়, কিন্তু আপনার ভিতরে তো ওই মনটা নাই। কারণ কি আছে আপনার মধ্যে তাহলে? এটা ও আমাকে বলতেছে, যেটা আমার মধ্যে নেই। ও আমাকে যেটা বলতেছে, যেটা গুরুর মধ্যে নেই, মানে সেনসিটিভিটি, সফটনেস। তো আমাকে বলতেছে যে আমি যে একটা মেয়ে মানুষ, আপনাকে এত সুন্দর করে বললাম, কিন্তু আপনি রাখলেন না। পরে আমি বলছি যে না, এটা আমার মানে আমি এইভাবে আছি, আপনার কথা বলতে আমার সাথে এইভাবে কথা বলতে পারেন। তো রমজান মাসের মানে 7-8টা রোজা ছিল, চলে গেল। তো ঈদের দিন সকালবেলা ও আমাকে একটা টেক্সট দেয়, মেসেজ দেয় ফেসবুকে মেসেজ দিয়ে বলে যে আমি একটা সমস্যার কারণে বাড়ি থেকে পালিয়ে গেছি। তার বিয়ে ঠিক হয়েছিল ঈদের পরের দিন তার বিয়ে। তো সে ওইখান থেকে পালিয়ে গিয়ে তার খালার বাড়িতে আশ্রয় নিছে, এটা আমাকে জানায়। এবং সে আমাকে বলে যে আমি আমার ফেসবুক বা তার যে ফ্রেন্ড লিস্ট তাদের ভিতরে একমাত্র আমাকে জানাইছে এই বিষয়টা। হ্যাঁ, সে পালাই গেছে, এটা একমাত্র আমাকে জানাইছে। মানে ও আমাকে যেটা বললো, এরপর পরে আমি বললাম যে এটা আমাকে একমাত্র বলার কারণ কি? সে তখন বললো যে দেখেন, এই যে কিছুদিন ধরে মানে 7-8 দিন রোজার মাসে রোজা রাখেন এটার কারণে, অন্য কোনো কারণ মানে এই যে আমার সাথে কথা বললে এটা সে একটু ভরসা পাইছে। আমি বললাম যে রোজা কেন রাখেন এই কারণে, আনইউজুয়াল জিনিস যেহেতু মেয়েরা পছন্দ করে। তারপর তো আমি বললাম যে ঠিক আছে, একটা মেয়ে তার যেহেতু মানে বিয়ে পছন্দ, মানে ছেলেটাকে তার পছন্দ হয় নাই, সে চলে যাইতেই পারে। তোমার সবকিছু একটু ইজিলি নেওয়ার চেষ্টা করি। তো ঈদের পরের দিন ও আমাকে একটা শাড়ি পরা ছবি দেয়, মানে হঠাৎ দেখাচ্ছিল, জানি না হঠাৎ কেমন দেখাচ্ছিল।
স্বাভাবিক সুন্দরী ছিল। লা 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 তো বলো না দা, লা 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 তুমি বড় আনরোমান্টিক কবি মানুষ, বলো একটু। লা 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 লা। আমি বিবাহিত কি মানুষ। কালারের শাড়ি? আপনি বিবাহিত? হ্যাঁ বিবাহিত। হাই 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 এখনো জীবিত, মৃত না, বলো কেমন দেখাচ্ছিল, কি কালারের শাড়ি? শাড়িটা ছিল লাল কালার শাড়ি ছিল। আর আর এটাই আমার শাড়ির সাথে যে কম্বিনেশন করে পরে ইট ওয়াজ স্লিভলেস আর এই পর্যন্ত। আসলে এতটা খেয়াল নাই, মনে নেই। দেখনি তুমি বিবাহিত চলো বোঝা যাচ্ছে। দেখে আপনার মানে just কেমন আমি- লেগেছিল? কি কালার বললে? লাল। লাল। কেমন দেখাচ্ছিল তাকে? মানে একজন সুন্দরী বলতে যেমন পরীর মতো সুন্দরী? চুলকি খোলা ছিল নাকি বাঁধা ছিল? লাল শাড়ির সাথে কেউ চুল বেঁধে রাখবে না। হ্যাঁ চুল আপনার খোলাই ছিল। খোলা ছিল। আর চুড়ি, রেশমি চুড়ি, আসলে আমি সরি এটা খেয়াল নাই। এগুলো খেয়াল ছিল না। দেখতে কেমন দেখাচ্ছিল? পরীর মতো। হ্যাঁ দেখতে পরীর মতো। আচ্ছা, এটা আপনার 2016 আজ থেকে 8 ষোলো তো বছর। তারও পরি। হ্যাঁ, হ্যাঁ 8 তারপর বছর আগে। তারপর তো তারপর আমি বললাম যে হ্যাঁ সুন্দর, মানে মেয়েদের সুন্দর বললে একটু প্রশংসা করলে সবাই ওই কারণে বলছো না? মেয়েরা সুন্দরী। মেয়েরা আসলেই সুন্দর। মেয়েরা সুন্দরী। সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিনের ক্যারিজমেটিক সৃষ্টির নাম হচ্ছে মেয়ে, নারীত্ব। তারপর হ্যাঁ তারপর সে আমাকে বলে যে দেখেন একমাত্র আপনার সাথে আমার এই সময়টাতে আমার যেটা খারাপ সিচুয়েশন, এই খারাপ সিচুয়েশন তোমার সাথে যোগাযোগ, মানে আমার সাথে সে একমাত্র শেয়ার করে, মানে শেয়ার করে একটু সাহস পায়, কারণ আমি নাকি তার মানে যত ফ্রেন্ড সার্কেল আছে তাদের ভিতরে একমাত্র মানুষ তাকে একটু মানে স্বাভাবিকভাবে রাখার জন্য। ফারজানা মানে দুলন একটু- লিখেছেন অর্ণব ভাই বেশি কিছু বলছে না, বেশি কিছু বললে বউ আসলে বাসায় আসলে বউ বাস দিবে। মানে ও আমাদের নাটকের নায়িকা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওমা নাটকও করছো? এটা বলতে চাচ্ছিলাম, আপনি আমাকে এদিকে ঠেলে দিলেন। না বাপ, সময়ের ব্যাপার। 2 মিনিট 5 মিনিট আচ্ছা বউ শুনি, 2 মিনিটে শুনি নাটক কি? আচ্ছা ওইটা তারপরে যেহেতু আচ্ছা এই যেটা- গল্পে থাকি। তো এরপর মানে আমি তাকে একটু মেন্টালি সাপোর্ট দিই, এই কারণেই আমার সাথে কথা বলে মানে ভরসা পায়। তো এভাবে মানে আপনি যেহেতু তুমিতে চলে আসি, এবং একটা বিষয় উনি আমার 1 বছরের সিনিয়র ছিল। মানে আমার 1 বছরের সিনিয়র আপু। মানে প্রথম আপুই বলতাম, পরে তুমি করে আসি। তো 8ই জুলাই ছিল, আমাকে কোনো একটা কারণে মেসেজ দেয়, মানে হাই কি করো, আমার কেমন আছো। আর ওই সময়টাতে আমি একটু ব্যস্ত থাকতাম ফেসবুকে। তো ওইটা আমার কাছে জাস্ট একটা মেয়ের মেসেজে লাগছে, মানে স্পেশাল যে কেউ, এটা আমার কাছে তখন মনে হয়নি। তো 10 তারিখে মানে 2 দিন পরে, 8 তারিখে মেসেজ দিয়েছে, 2 দিন পরে সন্ধ্যার সময়ও আমার ফোন দিছে। ফোন দিয়ে মানে কোনো কথা নাই, শুধু অজরে কান্না করতেছে, মানে কিচ্ছু না, শুরুতেই মানে কান্না, এই প্রায় 40 মিনিটের মতো। তো তখন একটু আমার ভিতরে লাগে যে কোনো ধরনের ফিল ছাড়া 40 মিনিট মানে কান্না করলে, অভিনয় করলে তো একটা 40 মিনিট টানা কান্না? হ্যাঁ 40 মিনিট টানা কান্না, কিচ্ছু বলে না। তো তখন আপনিও কিছু জিজ্ঞেস করেননি, আমি- শুনেছেন শুধু? না আমি জিজ্ঞেস করতেছি কি হয়েছে, কিছুটা বলো, সে বলতেছে না, অজোরে শুধু কান্না করতেছে। তো তখন ভাবলাম হয়তো বা তার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে। তো 40 মিনিট পরে যখন থামে, তখন বললাম যে আসলে কি হয়েছে এখন একটু খুলে বলো আমাকে। সে তখন বলে যে আমি যে তোমাকে 2 দিন আগে মেসেজ দিছি, এখন পর্যন্ত তুমি আমাকে রিপ্লাই দাও নাই। এর জন্য কাঁদতেছে? হ্যাঁ। তো মানে আমার কাছে তার প্রতি কোনো ফিলিংস নাই বা অনুভূতিই নাই, জাস্ট এইটাকে বোঝাবার জন্য সে 40 মিনিট কান্না করে। তো তখন তো মানে টেক্সটের অ্যান্সার কেন দেয়নি তাই 40 মিনিট? হ্যাঁ এটা আমার কাছে জাস্ট একটা মেয়ের মেসেজ মনে হয়েছে। আন্ডারস্ট্যান্ড, তুমি তোমার জায়গায় ঠিক আছে। তারপর হ্যাঁ তারপর আমি বললাম যে এটা কোনো কথা, এটা তো স্বাভাবিক, এটা হতেই পারে, তুমি আমাকে আরেকবার ফোন মানে আরেকবার মেসেজ দিতা, যদি আমি রিপ্লাই না দিতাম তখন একটা কথা ছিল। সে তো বলে যে না, আমি তোমার লাইফে এইটুকু প্রায়োরিটি চাই যে আমি তোমাকে একটা মেসেজ দিলে আমি সেটা রিপ্লাই চাই। তো তখন বললাম এটা কি ধরনের কথা। তখন সেই বলে তাহলে হয়তো এই অনুভূতির নাম প্রেম, এটা সেই বলে, সেই 10ই জুলাই 2016। তো আমরা কাউকে কখনো লাভই বলা হয় নাই, মানে রিলেশন যখন ছিল তখন বলা হয় নাই, সেদিন বলা হয় নাই। সেদিন সে যদি বলছিল যে এটা কি তাহলে প্রেম, মানে একটা অনুভূতি। তো ঠিক আছে, সেটাই আমাদের শুরু হয়ে গেল একটা প্রেমের। তো আমাদের প্রেম যখন হয় মানে সে বললো, তুমিও বুঝলা যে এটাই মনে হয় প্রেম। হ্যাঁ এটাই মনে হয় একটা প্রেম। তো তারপরের দিন সে আমাকে বলে যে আমি তোমার সাথে কিছু বিষয় শেয়ার করব, এই বিষয়গুলো শোনার পরে তোমার যদি মনে হয় যে না একে মানে ভালোবাসা যায় তাহলে তুমি হ্যাঁ তাহলে রাখবা না। বললাম ঠিক আছে। সে তখন জানাই যে তার একটা ছেলের সাথে প্রায় 8-10 বছরের সম্পর্ক ছিল। বাপরে। ওই সময়টাতে 8-10 বছরের সম্পর্ক ছিল। লিভ ইন রিলেশনশিপ, লিভ টুগেদার, পালায় যাওয়া? না লিভ টুগেদার না, মানে পালায় গেছিল না, সরি পালায়ও যায়নি, মানে স্কুলে পড়তো। আচ্ছা 8 বছর। না 8-10 বছরের একটা রিলেশন ছিল, অনেক ডিপলি একটা রিলেশন ছিল, ওরা একই সাথে থাকতো, মানে একই এলাকায় থাকতো। অনেকগুলো টেক্সট আসছে আমাকে, আমি একটু পড়ি। খুব সুইট লাগতেছে, আমি এটাই দেখতেছি। মাসুদ রানা লিখেছেন শান্ত এভাবে হেসো না, তোমার হাসিটা অদ্ভুত সুন্দর।
আরো তারপরে আবার আহারে ভালোবাসা একজন লিখেছেন, আর বাকিগুলো খুঁজে পাচ্ছি না আমি। মিনহাজউদ্দিন, আমিও একদিন আপনার প্রোগ্রামে আসতে চাই, অবশ্যই আপনার গল্পটা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, অথবা যেই ফেসবুক পেজে এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন এই পেজের ইনবক্সে আমাদেরকে গল্পটা লিখে পাঠিয়ে দিবেন। এরপর বললাম যে এখন কি আছে সম্পর্কটা, সে বলেছেন না, এটা প্রায় তারও মানে 8-10 বছর সম্পর্ক থাকার পরে 2-3 বছর গ্যাপ হয়েছে। এই 2-3 বছরে ওই প্রথম যে ছেলেটার যে প্রেমটা ছিল, সেই যে অনুভূতিটা ওই মেয়েটাকে গভীরভাবে আঘাত করার পরে সে তখন চেষ্টা করে যে আমি আরো অন্য ছেলেদের সাথে প্রেম করার পরে তাদেরকে ওই ঠিক 6 মাস পরে বা 3-4 মাস পরে তাদের সাথে মানে ব্রেকআপ করে ফেলবো, মানে প্রতিশোধ। হ্যাঁ, প্রতিশোধ। হ্যাঁ, ওই বয়সে কিন্তু এটা হয়, আর আপনি যে সময়টার কথা বলছেন ওটাতে এটা হতো। হ্যাঁ, তো এটা তার ভিতরে একটা কাজ করে, সে প্রায় 10-15 জন ছেলের সাথে নাকি এরকম চিট করছে, 10-15 জন ছেলের সাথে এরকম চিট করছে, মানে একসাথে কয়েকজনের সাথে সম্পর্ক রাখতো, 3-4 মাস পরে মানে যখন ছেলেটা ইমোশনাল পিছু হয়ে যেত তখন সে ব্রেকআপ করে দিত। আচ্ছা, মানে কোনো একটা ইস্যু নিয়ে। আর ঠিক এই সময়টাতে আমার সাথে তার পরিচয় হয়। তো তখন মানে এরকম কোনো ঘটনা কাউকে বললে সে তো সহজে বুঝতে হবে যে আমি তার এরপরে শিকারটা আমি হব, এটাই স্বাভাবিক। তো আমি মানে শুরু থেকে একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমি সবকিছু পজিটিভলি নেওয়ার চেষ্টা করি, এটাই আমার লাইফের মানে এটা নিয়ে। কি রে, কেন বললে আমি বুঝতেছি না তো। জীবনে উনি সবকিছুই পজিটিভলি নেয়, মানে আপনি বুঝতেছেন জীবনে উনি কতবার বাস খাইছে, তাই রে, বা কতবার বিট্রেড হয়েছে। তাই নাকি বিট্রে একটাই? তো এরপর এই কোশ্চেন আনসার শুনি, বিট্রে কি একটাই নাকি বহুবার বিট্রে হয় এরকম? একটাই। না, এটা তো লাভ লাইফ নিয়ে একবার আপনি বিট্রেড হয়েছেন, বা জীবনে অন্যান্য অনেক বিষয় নিয়ে তো বিট্রেড হয়েছেন আপনি, তাই না? পজিটিভলি নিলে এই সমস্যাটা হয়। হ্যাঁ, তারপর বলেন। তো এরপর আমি বলি যে ঠিক আছে, তুমি যদি সব থেকে মানে সবার কাছ থেকে দূরে সরে তুমি যদি আবার সুন্দর একটা জীবন শুরু করতে চাও আমার সাথে, 15 জনের কাছ থেকে দূরে সরে, হ্যাঁ, তাহলে আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। আর ওই সময়টাতে আসলে যারা কবি লেখক তারা একটু প্রেম চায়, মানে এটা কিন্তু সত্যি কথা, প্রেম ছাড়া কিন্তু লিখতে পারবেন না, সাহিত্য আসে না। তো এটা আমার ভিতরে আসে যে একটু প্রেম বিরহ এসব ছাড়া সাহিত্য হয় না। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে প্রেম একটু হোক, সমস্যা নেই, লিখতে সুবিধা হবে। হ্যাঁ, একটু লিখতে সুবিধা হবে। তো তার সাথে ঘুরছে না কখন না কাটে, আমি কি পেয়ে পড়েছিলাম তখন। হ্যাঁ, তো এভাবে যখন আমাদের আপনার জীবনে প্রেম লেগেই থাকে, তো 1 মাস যখন যায়, মানে 1 মাস সম্পূর্ণ জীবনটা আমার সাথে শেয়ার করে। এটা তো প্রেমই শান্ত। কারণ যখন আমি আমার চোখ শিফট করতেছি, তোর ওই ব্রেসলেট বা ঘড়ি টাইপের কিছু দেখতেছি, সাদা এবং গোল্ডের কম্বিনেশন, সাথে অলমোস্ট সিগিন কালারের কাছাকাছি যে নেইল পলিশ, হাত দেখে তো আমার ভালো লাগছে, এটাও তো প্রেম শান্ত। বাট জরুরি না যে ওই হাত ধরতে হবে, আপন করে নিতে হবে, জরুরি এটাই অনেক যত্ন করে দূর থেকে তো ভালোবাসা যায় শান্ত। প্রেমে তো পড়ি। ওকে, তারপর আমাদের 1 মাসের মতো সম্পর্ক থাকার পরে ওই 1 মাসে মূলত সে তার পুরো লাইফটা আমাকে শেয়ার করে, যে সে এরকম একটা মেয়ে ছিল, এখন আমি তাকে অ্যাপ্রুভ করবো কিনা। তো আমি তাকে বলি আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, অ্যাপ্রুভ করে। তো এর কিছুদিন পরে ও তখন তাদের বাড়ি হচ্ছে মাগুরা জেলায়। তো মাগুরা জেলার একটা হাসপাতালে সে তখন চাকরিরত ছিল ল্যাব টেকনিশিয়ান হিসেবে। তো চাকরিরত থাকা অবস্থায় তাদের একজন ডাক্তার আমাকে ফোন দেন। উনি নার্স হিসেবে ছিলেন? নার্স ল্যাব টেকনিশিয়ান হিসেবে ছিলেন। আপনি ল্যাব টেকনিশিয়ান হিসেবে ছিলেন, প্যাথোলজিতে। হ্যাঁ। তো একজন ডাক্তার আমাকে ফোন দেন, ও তখন সাথে ছিল। ডাক্তার ফোন দিয়ে বলে যে আপনার সাথে একটা বিষয় শেয়ার করা আছে, এটা হচ্ছে সহ্য করতে না পেরে সে তার লাইফের বড় একটা সিদ্ধান্ত নেয়, সেটি হচ্ছে সে তার সেক্স পাওয়ার, যেটা মানে যৌনতার শক্তি, এটা সে সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলে, ডিস্ট্রয় করে ফেলে। হ্যাঁ, সেটা কিভাবে ডিস্ট্রয় করে জানা না, আমি কিন্তু ভরকে গেছি। আমি কিন্তু এত কি শিখলাম, আমি লাইফে পড়িনি। আদৌ সম্ভব এটা? হ্যাঁ, আমি কিন্তু সেম কোশ্চেনটা ওনাকে করেছিলাম, এটা আদৌ সম্ভব? হয়তো আপনার মেডিকেল ভাষায় এটা আছে, মেডিকেলের ভাষায় এটা আছে, বাট মানে সে তার সত্যটা বুঝেছি, সেক্সুয়াল যে ডিজায়ারনেস, সেটা কি অপারেট করে বা অপারেশন বা কিছু একটা করে অপারেশন করে, মানে ওষুধ খেয়ে নষ্ট করে দেয়, এটা নষ্ট করা যায় বলে আমার জানা নাই। এনিওয়ে, তারপর ওই ডাক্তারটা আমাকে বলে যে সেটা আবার ফিরিয়ে আনার উপায় আছে।
সে যেহেতু নষ্ট করছে এটা অনেকদিন হয় নাই রিসেন্টলি, তো এটাকে আবার ফেরত আনা যাবে। এখন ডাক্তার আমাকে যেটা বলেন সেটা হচ্ছে যে আমি তার প্রতি আসলে লয়াল কিনা। এগুলো করলে এবং লয়াল যদি হন, সত্যি ভালোবাসেন, তবে ব্যাক করবে এটা, তাই তো? জি। আপনি কি বললেন কি 2 মিনিট আগে যে আপনাকে পজিটিভিটির জন্য মানুষ অনেক ঠগাইছে, তাই তো লাইফে? গল্প শুরু কর। আচ্ছা না, Continue এটা হতে পারে। হ্যাঁ, Continue এই যে অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন যেই ব্যাপারটা, ওই ব্যাপারটাকে হায়ার ডোজ বা লোয়ার ডোজ করার সিস্টেম মেডিকেল টার্মে আছে। হ্যাঁ, জি। বলতে পারেন। তো এরপর বললাম যে ঠিক আছে, তখন আমার মনে হয়েছে যে বাই দ্য ওয়ে, টেস্টোস্টেরন মেয়ের বয়স কত তখন যখন গল্প চলতেছে? 16, 20, 21, 22। 100 ইউনিট তখন। ও যদি কমায়ও, তারপর যুদ্ধে যাওয়ার জন্য যথেষ্ট। আফটার 40, 30 তারপরে 1 ইউনিট করে কমতে থাকে। 50 বা 60 পরে তখন একটা ড্রাস্টিক একটা ডিক্রিজনেস আসে টেস্টোস্টেরনের। বাট যে বয়সের কথা বলতেছে, সেই বয়সে যাই খাক না কোনো মেডিকেশন বা যে কোনো কিছুই একটা সার্টেন টাইম থাকবে, 2 দিন, 5 দিন, 7 দিন, বাট যুদ্ধে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। আচ্ছা। তারপর তো এরপর আমাকে বলে যে আমি যদি তাকে সিরিয়াসলি আমার লাইফে নিতে চাই, তাহলেই সে ওষুধ মানে আবার এই শক্তিটা সে পেয়ে কেনার চেষ্টা করবে। ব্ল্যাকমেল কমপ্লিটলি। হ্যাঁ, মানে আমাকে ডাক্তার চিনি বলে আসলে উনি যে ডাক্তার ছিলাম এটা আমি এখন ক্যারিতে বলতে পারবো না। আচ্ছা, কেন আপনার এটা মনে হলো না যে আউট অফ নোওয়্যার একটা ডাক্তার আপনাকে ফোন দিয়ে এই বিষয়টা নিয়ে কথা বলবে? দ্যাট ওয়াজ এ ট্রিক্স। এই ব্যাপারে বোঝার আর কোনো বাকি নাই, বাকি গল্প কন্টিনিউ করো। হ্যাঁ, এই কথা তারপর, বলবো, মানে এখানেও আপনি লয়ালিটি betrayed প্রমাণ হয়েছেন। করতে হবে এবং কাছে আসতে হবে। জি। তারপর এরপর আমি বলি যে ঠিক আছে, আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, আপনি তাকে ট্রিটমেন্ট করেন। ট্রিটমেন্ট করার সময় উনি আমার এবারে তুমি সোশ্যাল ওয়ার্কে যাচ্ছ, প্রেম না, ওকে যেভাবে কাম ব্যাক করতে হবে, হ্যাঁ, তাই তো? এই বিষয়টা আমি আপুকে তখন বলছি যে মেসি যেন ঠিকঠাক মতো ফুটবল খেলতে পারে মাঠে, এটার জন্য ওকে রেডি করাচ্ছ, তাই তো? ফারজানা দুলন বলেছেন অর্ণব তো বাসগুলোও পজিটিভ ভাবে না। এটা ফারজানা এই ফারজানা যেন ফোন দেয়, আমি ফোন ওপেন করবো লাস্টে 10 মিনিটের জন্য। ফারজানা প্লিজ মেক মি কল। ওকে, তারপর তো একটা জিনিস রে ভাই, হাত দিয়ে বাড়ি না। তো তখন ডাক্তার আমাকে বলে, এটা অবশ্যই একটু বলতে হবে, ডাক্তার আমাকে বলে যে এই যে সে যখন ওষুধটা সেবন করবে তখন তার আচরণে কিছু পার্থক্য দেখা দিবে, মানে সে তখন স্বাভাবিক থাকবে না, তার কিছু মেন্টালি চেঞ্জ হয়ে যাবে, এবং এটাকে যেন ইজিলি আমি হ্যান্ডেল করি। তো ঠিক আছে বললাম, ঠিক আছে। আচ্ছা, একটা মানুষের সাথে একটা মানুষের ব্রেকআপ হইলে একটা মানুষ কেন এই জিনিসটা কমাবে? সে তার অ্যাঙ্গার ম্যানেজ করতে পারে, স্ট্রেস রিলিফ That was করতে a পারে। pretty tricks to manage that person. Absolutely, একটা তাই না? সোশ্যাল ওয়ার্ক করে তুমি একে সুস্থ করে দাও, কথা খুঁজে পানি তো ওটা বলেছে। এনিওয়ে, তারপর তো তারপর আর তোমার বন্ধু হতে চাচ্ছে অনেকেই, যেরকম মালি বন্ধু হওয়া দরকার, যার কাছে চাইলেই মুরগি জমা দেওয়া যায়। তারপর তার সাথে আমার কথাবার্তা হয় ফেসবুকে, মেসেজে বা আমার ফোনের মাধ্যমে। তো তখন নরসিংদী জেলখানার মোড় থেকে দেখছি এমনটা জানিয়েছেন, কে জানাইছে? ও শিমুল ফরাজি হৃদয়। আচ্ছা, কয়েদিরা ঢুকছে তোর বেটা, ওই খবরটা একটু জানাস। ওকে, তারপর হ্যাঁ, আচ্ছা। তারপর তার সাথে আমার কথাবার্তা মানে স্বাভাবিক হয় না, যেমন হাই হ্যালো কি করো এই টাইপের কিছু না, সরাসরি মানে এরালতে চলে যায়। হ্যাঁ, সরাসরি Adult তারপরে যাবে, adult কথাবার্তা বলে। যেহেতু সোশ্যাল ওয়ার্কে নামছস তো, কারণ ওর ওইটাই কাম ব্যাক করতে হবে। জি। আর তুমিও বলেছো যে আমি চেষ্টা করি। দিস ইজ অল অ্যাবাউট এ জিসম কা ভুখ হে ইয়ারা, রাহা নেহি জাতা। বুঝছস নি বেটা? তো হ্যাঁ, এখন তো ওই গল্পই চলবে, ওইটাই চলবে। এখন সে নিজের থেকে, একটা ছেলে মানুষ তো চাইতেই পারে, মানে বলতেই পারে যে একটা ছবি দাও, বাট আমি কখনো চাইতাম না, সে নিজের থেকে আমাকে ছবি দিত, এবং ছবিগুলো সেগুলা অনেকটা নোট পিক ছিল, এবং মানে এতটাই ডিপলি ছিল যেগুলা মানে কাউকে দেখাবার মতো না, শেয়ার করার ওইটা মতো তো না। ইচ্ছা করে দিত না, ওটা দিত ওই জিনিসটা যে ক্ষতি করে ফেলেছে, ওইটাকে কাম ব্যাক করতে সাহায্য কাম করতে। অন প্লিজ। তারপর তো সেই সময় ছবিগুলো আমি আসলে কোনো সেভ করতাম না, মানে মেসেঞ্জারে থেকে যাই, তো আমি ওইগুলা মানে ডিপলি দেখতামও না, কারণ এটা আমার মানে আমার তো তোমার বয়স কত তখন? ওই সেম 21, 20? না, তখন তো ওর ওর 21, তোমার 20। মানে আমরা সেম ইয়ারই, মানে জাস্ট এক বছর। আন্ডারস্ট্যান্ড, বাট তুমি তো বিশ্বাস করতেছো বেচারার এই সিচুয়েশন যাচ্ছে বিদায় এগুলো পাঠাচ্ছে, তাই তো? হ্যাঁ। না, তুমি কি ভেবেছিলে সত্যি করে বলো তো ওই সময়? আমি সিরিয়াসলি সত্যিই ভাবছিলাম কি ভাবছিলে? যে ডাক্তার যেটা বলছে সেটা সত্য। তাই ছবি পাঠাচ্ছে, আমাকে এখন উচিত ওকে ওইভাবে রেডি করা আবার, তাই তো? না, আমার মানে আমি যেটা ভাবছি, মানে উনি চাইছিল, মানে ওই মেয়েটা চাইছিল হয়তো এরকম, বাট আমি তো ছবি যখন পাঠাচ্ছে তোমার ফিল কি আসছিল তখন? আমি ছবি দেখেই নেই, মানে আমার তো মনে হয়েছে যে ওই আপনি বলেন যে সোশ্যাল ওয়ার্কের মতোই, যে মেয়েটা স্বাভাবিক জীবনে ফিরে আসুক, তার সাথে আমার বিয়ে হোক বা না হোক, সেই জন্য একটা স্বাভাবিক জীবনে ফিরে এসে একটা ভালো সংসার করতে পারে, মানে এটাই আমি তখন কিভাবে চেষ্টা করতেছিল এই পথে?
ছবি পাঠাচ্ছে দেখতেছো না তাই বলছো? তার সাথে মানে দেখতেছে না, মানে উনি আসলে ইন্টেনশনালি দেখতেছে না, জাস্ট দেখতেছে আর মানে কি। জাস্ট আমি দেখলাম যে একটা ছবি পাঠাইছে, কিন্তু এটাকে নিয়ে আমি যে ডিপলি দেখে তার সাথে এইবার ওইটা নিয়ে কথা বলবো এরকম না, আমি সবসময় চাইছি একটু এড়াই যাওয়ার জন্য। দেখি করতে মানে এই যে আমাদের যে তোমার বয়সটা 21 ছিল তখন, রাইট? হ্যাঁ। কি করতে তখন ছবি দেখার পর? জাস্ট থেকে মানে জাস্ট একবার সামনে আসতো, পরে আমি আরেকটা এসএমএস আপনাকে দিয়ে দিতাম, ওটা কোনটা আমরা করতাম না, ওই নিয়ে আলোচনা করতে না? মানে আমি সবসময় চাইতাম অন্যদিকে যাওয়ার জন্য। কি আলাপ করতে? মানে দেখো আসলে একটু মানে ধার্মিক হো, জীবনটা একটু ইজি করে নাও। বয়স কত এখন? এখন 28 চলে। এমনি সব ঠিকঠাক? 21 এরকম করতে? এখন বিষয়টা হচ্ছে না আমি খারাপ বিধায় এগুলো বলতেছি, না, তুমি ভালো তাই। আপনি যেটা বলছেন ঠিক আছে, এটা প্রত্যেকটা ছেলের একটু চাহিদা থাকতেই পারে, বা আমারও ছিল। চেষ্টা করতে যকেশ কিভাবে কাউন্সেলিং করা যায়। কিন্তু আমি চাইছি, হ্যাঁ আমি চাইছিলাম যে কি রেজাল্ট কি হলো, ফাইনালি কি হলো? তো ফাইনালি মোটামুটি সে সুস্থ হয়, মানে সুস্থ হয়? মোটামুটি সুস্থ হয়। তো হওয়ার পরে সে যেখানে থাকতো, মানে যে আপনার রুমে থাকতো, ওই যে বাসাতে থাকতো, সেই বাসার মালিক আপু আর ওই হাসপাতালে একজন ডাক্তার, তাদের ভিতরে অবৈধ পরকীয়া সম্পর্ক ছিল তার সাথে। আমার মানে ওই মেয়েটা যে বাসায় থাকতো, হ্যাঁ হ্যাঁ, মানে গ্রামাঞ্চলের জাস্ট একটা রুম, হোয়াট এভার। হ্যাঁ, ওই মেয়েটা যে বাসায় থাকতো তার সাথে, মানে ওই বাড়ির মালিকের সাথে, এই মেয়েটারই ওই বাড়ির মহিলা মালিক, মহিলার সাথে ওই হাসপাতালের একজন ডাক্তার, ছেলে ডাক্তার, তার সাথে ছিল। হ্যাঁ, তার সাথে রিলেশন ছিল, এবং সেটা অনেকবার ফিজিক্যাল অ্যাটেনশন হয়েছে ওদের, মানে ওর সামনেও নাকি হয়েছে। তো তখন আমি বলছি যে তোমার ওই জায়গা থেকে সরে আসা উচিত। সামনে হয়েছে? মানে সামনে বলতে ও জানতো, পড়ে গেছে। ওকে ওকে, হ্যাঁ জানতো। ওকে, তারপর? আর তখন আমি বললাম যে তোমার এই জায়গা থেকে সরে আসা উচিত আসলে। মানে তুমি ওই জায়গা থেকে সরাচ্ছ ওকে? হ্যাঁ সরাচ্ছি, কারণ সে যেহেতু এরকম একটা বিষয় শেয়ার করতেছে, তার মানে এখানে আরো ডিপলি কিছু থাকতে পারে। আন্ডারস্ট্যান্ড। কিন্তু আমার একটা ছোট্ট কোয়েশ্চেন, ওষুধ খাওয়ার কারণে তোর আগ্রহ কমেছে, তো যেসব ছবি পাঠাচ্ছে, যা গল্প শোনাচ্ছ, এ তো আগুনের মতো ছুটতেছে না না তোমার না, কাছে। ও কমাচ্ছে না তো, তখন তো সে অলরেডি ডোজ নিয়ে নিল, ডক্টরের সাথে কথা হলো না যে শি ওয়ান্টস টু ইনক্রিজ দ্য পাওয়ার। ও পাওয়ার ব্যাক করেছে? হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাটম্যান জি। ব্যাক করেছে তার জীবনে? হ্যাঁ। মানে Super ব্যাক করতেছে, power। ব্যাক ব্যাক করতেছে। করতেছে। এটা বলার আগেই তো ওর সাথে কথা বলে নিল ডক্টর। তখন আগুনের জলোচ্ছ্বাসের মতো আসতেছে, এখন কিভাবে তুমি ম্যানেজ করবে সেটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ও boy। তো আমি তখন তাকে বললাম যে তুমি ওখান থেকে সরে যাও, কারণ ওইখানে হয়তো বা মানে ও আমাকে জাস্ট বলছে ওদের ভিতরে একটা সম্পর্ক আছে, এখন অন্য কিছু তো থাকতে পারে। তো সে তখন আমার কথা শুনে ওইখান থেকে সরে যায়, মানে অন্য একটা রুম নেই, সে থাকে। তো এভাবেই সে থাকতেছে, এবং তার সাথে মানে একটা দীর্ঘ সময়, মানে প্রত্যেক দিন অন্তত 1 মিনিট করে হলেও আমার তার সাথে যোগাযোগ থাকতোই। কয়েক মাস পরে ও আমাকে হঠাৎ করে একদিন বলে যে আমি টাকাতে আসবো। রাকিব আল হাসান লিখেছেন গুরু কো বুঝছো। আচ্ছা, শফিক, ভালোবাসা অনেক। একটা ছোট্ট কথা বলি, হ্যাঁ, অনেকে আছেন যারা বিভিন্ন গল্প আসলে দেখা যায় যে মাজরানা অনেকদিন পর ব্যাক হ্যাঁ। করেছে। শান্তু, তুমি আরো হাসো, তোকে হাসতে দেখতে সবাই পছন্দ করে। থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম আর কি, যে এক একটা মানুষের কিন্তু গল্প এক এক ধরনের, কিন্তু আমি এটা বিশ্বাস করি আমাদের ভালোবাসার বাংলাদেশের প্রতিটা এপিসোড থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। এটা একটা লাইফ লেসন, কারণ মানুষ যখন তার নিজের জীবনের গল্প বলে সেখান থেকে আসলে অনেক কিছু শেখার থাকে। তো আজকের এই গল্প থেকেও আপনি হোপফুলি যে কোনো কিছু একটা ভালো শিখতে পারবেন। মেয়েটার নাম কি? ছদ্মনাম বলো। ছদ্মনাম একটা বলে ফেলেন। যে নামে ভালোবেসে ডাকতে তাকে? না, নামটাই থাকে। আচ্ছা যাই হোক, ওই যে মেয়েটি মানে নষ্ট করে ফেলেছিল প্রথম ভালোবাসা নষ্ট হওয়ার পর, তাই না? জি। ওই মেয়ে হয়তো পাওয়া যাবে, কিন্তু অর্ণবকে পাওয়া যাবে মার্কেটে। বাট তারপর শিখুক তারা। ওকে, তারপর সে বলে যে ঢাকাতে আসবে, ঢাকা থেকে মিরপুরে আসবে। তো আমি বললাম যে তুমি তো কোনো টাকা আসোই নেই, তো মিরপুরে আসবা, তুমি থাকবা কোথায়, বা একটা নির্দিষ্ট ঠিকানা ছাড়া তো কেউ আসবে না। সে তখন আউটসোর্সিং এ কাজ করবে, তার একটা জব হয়েছে আউটসোর্সিং এর জব, সারা রাত কাজ করবে এবং 3 করে ঘুম পারবে, এরকম তার সাথে আমার কথা হয়। তো আমি তখন ছিলাম গাজীপুরে, ছিলাম একটা অফিসে চাকরি করতেছিলাম। তোমার শেষের দিকে আসতে হবে অর্ণব। শেষের দিকে আসতেছি। ওকে। তো গাজীপুরে ছিলাম, ও তখন মিরপুর থাকে মিরপুর 10-এ থাকে। তো মিরপুর আসার পরে এসে আমার সাথে বারবার মিট করবে, মানে তার মানে কথাটা মানে খুব স্বাভাবিক। হ্যাঁ, মিট করবে। তো আমি তখন অফিসিয়াল ভাবে একটু ব্যস্ত থাকি, আর আমার ওইভাবে আসলে ইচ্ছা হয়নি। কারণ ইচ্ছাটা হয়নি এই কারণে যে তার সাথে আমার যতই ভালো সম্পর্ক থাক, আমার কাছে মনে হয়েছে যে একটা মেয়ের সাথে এইভাবে দেখা করাটা উচিত না। আমার কাছে ওই সময়টা কেন উচিত না?
সে মানে তার যে মানে তার চাহিদাটা ডিজায়ার হ্যাঁ। সেটা উচিত না। সেটা উচিত না। আচ্ছা okay. তো এরপর আমি তাকে প্রস্তাব করলাম যে দেখো আমরা তো মিরপুরে যাবো, চিড়িয়াখানায় যাবো, সারাদিন ওইখানে থাকবো, যেন অনেক লোক থাকবে, হ্যাঁ কোনোভাবে যেন তোমার ঠাইসা না থাকতে পারে। তো মানে এটা কোনো কথা? মেয়েটা বললো আপনার সাথে একটা জায়গায় যাবে, আপনি বললেন যাবেন চিড়িয়াখানায়। সে যাবে বলতে তার রুমে যেতে বলছে আমাকে। সেটাই তো বললাম, জনপদ- বললো যে রুমে যাবে, আপনি বলছেন চিড়িয়াখানায় যাবে, এটা কোনো তারপর কথা? তারপর তারপর তো এরপর সে তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি বলছো চিড়িয়াখানায় যাবো। তো আমরা আসি, যখন মিরপুর আসি, আসার পরে ও আমার সাথে মিট করে না সেদিন। মানে এতটা ভালো সম্পর্ক। টাইম তোমার উচিত ছিল অ্যাট লিস্ট বোটানিক্যাল গার্ডেন পাশে তো আছে, অনেক গাছ ভিতরে। ওকে, তারপর তো আপনার ইচ্ছা যদি ওটাই থাকতো তাহলে তো আমি তার সাথে রুমমেট করতে পারতাম। না মাঝামাঝি একটা জায়গা বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা তো নাদিম মোসাফ হোসেন ভাই গেলে পুরা মারা খাইবে। বোটানিক্যাল গার্ডেন হলে অত কিছু করতে পারতো না, বাট একটা সেফ জোন থাকছিল। ওকে, তারপর তো এরপর সে আমার সাথে মিট করে না। তো মিট কারণটা কি? কারণটা আমাকে জানাই যে হঠাৎ করে বাসার বাইরে গেলে তার বাবা মা খুব টেনশন করতে পারে। তার বাবা মার সাথে তার এখনো যোগাযোগ আছে, বাট আসলে যোগাযোগ ছিল না। সে যে ঢাকাতে আসছে, বাড়ি থেকে বলে আসছে, বাট কি করে কোথায় থাকে এগুলো তাদের ফ্যামিলিকে ওভাবে জানানো হয় না, মানে আমি যেটুকু জানতাম। তো এর একদিন পরে রাত 11টার সময় সে একটা মার্কেটে থাকে। ওই মেয়েটা শাড়ি পরা অবস্থায়। কত? রাতে 11টা একটা মার্কেটে। ঢাকা শহরে রাত 11টা বেশি না, বাট আমাদের হিসেবে অনেক বেশি আসলে। তো শাড়ি পরা ছবি এবং মার্কেট থেকে আমার একটা ছবি দেয় এবং তার সাথে আমার ভিডিও কলে কথাও হয়। সে এখন একটা মার্কেটে আছে। বললাম যে তুমি মার্কেটে কার সাথে গেছো? মিরপুর তো তুমি একা? তখন বলছো আমার আছে, মানে বস আছে, তার সাথে আসছি, মানে একটা ব্যাংকিং এর ইস্যুতে। তো ঠিক আছে, গেছো। তার এক সপ্তাহ পরে ও আমাকে বলে যে আমার ঢাকাতে যে আসছিলাম আমার কাজটা শেষ, মিশনটা শেষ, এখন আমি বাড়িতে চলে যাব। মিশন মানে কি? কোন মিশনে আসছে? এখন মিশন বলতে তার হয়তো ব্যক্তিগত জীবন একটু হুমকির মুখে পড়তে পারে। তো আপনি তো নাম লোকেশন কিছুই বললেন না, তাহলে হুমকির মধ্যে পড়বে কি করে? আচ্ছা, সে আপনার একটা লেডি গ্যাং এর সাথে যুক্ত ছিল। লেডি গ্যাং? হ্যাঁ, লেডি গ্যাং। আচ্ছা, লেডি গ্যাং। তাদের ওই সংঘবদ্ধ একটা চক্র ছিল। এরা ওই ছোটখাটো যে মানে সন্ত্রাসগুলা মেয়েদের দ্বারা যেগুলো হয় সে ওগুলা করতো। মেয়েদের দ্বারা কি ধরনের সন্ত্রাস? এখন সন্ত্রাস বলতে ও আমাকে যা বুঝাইছে সেটা হচ্ছে যে সাধারণত মেয়েদের উপর কেউ আক্রমণ করতে পারে না খুব সহজে। তো এখন এনার সামনে যদি এসে মানে আমি একটা কথা বলি উনি আমাকে সহজে একটা জারি দিতে পারবে, বাট একটা মেয়ে এসে যদি বলে উনি একটু শুনতে হবে, এরপরে কিছু একটা বলতে পারবে। ওরা এইটাই সুযোগটা নিত। কি করতো? হাত পা ভাঙতো না চিন্তাই করতো বা কিছু? কিভাবে মানে করতো? ওটা ওরা ছিল মাগুরা জেলাতে থাকতো। তো মাগুরা জেলা যে টিমটার সাথে তার খুব ভালো কানেক্টিং ছিল। তো ওইখানে ওই কারোর মানে কিছু চুরি করতে হলে, মানে চুরি করতে বলতে মানে ছোটখাটো চুরি না, মানে মোটামুটি মানে একটা ইস্যু। কিভাবে করতো শুনি না। এখন কিভাবে করতো সেটা তো ক্লিয়ারলি মনে বলেনি। সেটা আপনার না যায় ভিতরে। না তুই নাম ঠিকানা বলে গেলেই বাকি। কিভাবে করতো? মানে কারোর মানে হাত ভাঙা একটা চুক্তি থাকতো যে তাকে হাত ভাঙতে হবে, কারো কাছ থেকে টাকা নিতে, সুপারি নেওয়া যেটা বলে। হ্যাঁ, সুপারি নেওয়া যেটা ওকে পা ভাঙো, ওকে মেরে ফেলো, ওকে এই করো, মেরে ফেলা পর্যন্ত। আচ্ছা, হাত পা তখন কিভাবে ভাঙতো? যেমন আমাকে সুপারি দিল তোমার ওই মেয়েটা, এখন তো একা যাইতো না, তাদের যে টিমটা সম্পূর্ণ যাইতো। দেন আমার কাছে আসতো, সে কি বলতো? সেটা আসলে এভাবে আসলে আমি মানে ক্লিয়ারই বলতে পারবো না। যাই হোক, এসব কাজ করতো। হ্যাঁ, এসব কাজ করতো। মাহমুদুল হাসান লিখছে, ভাই তোরা যে খাইছে না, তোর ভাগ্য ভালো। তারপর তার মিশনটা শেষ। তো বললো যে আমি এখন মাগুরে চলে যাবো। এগুলো শুনে না, এটা আমার কাছে ভয় একটু লাগে না। কারণটা আমার মানে আমি তো চিন্তাই করছি পজিটিভ। মানে আমার যে চিন্তা ছিল সে যত কিছু করুক সে আমার কখনো আমার ক্ষতি করবে না, এটা আমার একটা বিশ্বাস ছিল। তো যাই হোক, পজিটিভিটির তো একটা লিমিট থাকা উচিত। তো আমাকে সে ফোন দেয় বলে সে বাড়িতে চলে যাবে। আমি যেন তাকে মিরপুর থেকে গাবতলী পর্যন্ত বাসে তার সাথে যাই এবং বাসে মাগুরের বাসে তাকে যেন উঠাই দিই। ভয় লাগতেছে না যে ওখানে তোমার আবার? আসলে আমার ওই সময়টাতে একটু ভয় লাগে না, বাট এখনো লাগে না। মানে তার সাথে ভয় লাগা উচিত। যে মেয়ে এরকম করতেছে, হু নোজ যে জুনিয়র শাকিব খানের মতো তোমার সিচুয়েশন হয়ে যায়। এখন বিষয় হচ্ছে একটা মানুষ যখন তার পুরো লাইফটা এবার শেয়ার করতে পারে যার কাছে, তাই পজিটিভলি ভাবতেছে তোমার কিছু হবে না। হ্যাঁ, দেখি করলা তুমি। তো মিরপুর আসার পরে মিরপুরে আমার তার সাথে মিটটা হয় না, অ্যাক্সিডেন্টে মিটটা হয় না। তো মিরপুর থেকে সে গাবতলীতে একটা আমার পাশে উঠে যায়
এরপরে আমি তারপরে একটা বাসে উঠি যে গাবতলী পর্যন্ত যাওয়ার জন্য। তো অ্যাক্সিডেন্টলি আমি যে বাসে মিরপুর থেকে গাবতলী যাব, ওই সময় আমার 3বার বাস চেঞ্জ করতে হয়েছে। মানে একবার বাস ওদের গিয়ার যায় নাই, এইভাবে 3বার চেঞ্জ করতে হয়েছে। তো আপনার গাবতলীতে যাওয়ার পরে হয়েছে কি, ওই সে একটা বাসে উঠছে, ওঠার পরে আমি তাকে ফোনটা বলতেছি যে এখন তুমি আসো কোথায়, এটা আমার সাথে একটু শেয়ার করো। সে তখন বলতেছে যে চারপাশে শুধু বাস আর বাস, যদি আমি চিনতাম তাহলে তো আসতে বলতাম না। তো এরপর বললাম যে তোমার বাসটার নাম কি, অন্তত বাসটার নামটা বলো। সে তো বলে যে আপনার দ্রুতি পরিবহন, গাবতলী থেকে মাগুরা। তো সে যখন বলে যে আপনার দ্রুতি পরিবহন, আর আমি তখন দ্রুতি পরিবহনের ঠিক সামনে। তো আমি তখন বাসে সোজাতে ওঠার চেষ্টা করি রানিং অবস্থায়। আমাকে কন্ট্রাক্টর বলে মামা যাবেন কই, আমি বলছি একটা সেকেন্ড, জাস্ট আমি উঠবো আর নামবো। তো বাসে ওঠার পর দেখি সামনে মেয়েটা বসে আছে। তারপর তো আমাকে দেখি তো তার রাগ, স্বাভাবিক রাগ। তখন আমাদের প্রায় এই প্রথম কি সামনাসামনি দেখতেছো তাকে? সেই প্রথম এবং সেই শেষ। কেমন দেখছিল? ওই শাড়ি পরা ছবির কথা আপনি যে বর্ণনা দিতেছেন, তার সাথে আরো সুন্দর ছিল। অনেক সুন্দর সামনাসামনি যখন ছিল অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। মানে বুরকা পরা ছিল, শর্ট বুরকা পরা ছিল। যাই হোক, যা দেখেছো অনেক সুন্দর। হ্যাঁ, তো তার সাথে আমার কথা ছিল শুধু, মানে যেহেতু মিরপুর থেকে গাবতলী পর্যন্ত আসতে পারিনি সাথে, তাই মিরপুর গাবতলী থেকে নবীনগর পর্যন্ত যে স্মৃতিসৌধ এলাকা, এই পর্যন্ত আমি যাব। কিন্তু তার সাথে বসার পরে মানে কোনোভাবে এই বাসটির নামতে ইচ্ছা করতেছিল না। স্মেল না, তার সাথে আরেকটু কথা বলার জন্য, কারণ এই প্রথম প্রায় 5 মাস 6 মাস পরে অনেক দিনের একটা আকাঙ্ক্ষা বা কিছু। এখন স্মেলও তো সুন্দর, বডি স্মেল যেটা আসছিল। এখন থিম হিসাব করলে অনেক হয় নাই, বাট আমাদের যে সম্পর্কটা, মানে তার যে চাহিদাটা ছিল আমাদের এত ওই হিসেবে মনে হয়েছে আসলে অনেক দিনের সম্পর্ক আমাদের, ওই জন্য নামতে মন চাচ্ছে না। হ্যাঁ, তো আমাদের গাবতলী থেকে যেতে যেতে মানিকগঞ্জ যাই। মানিকগঞ্জ থেকে মানে কন্ট্রাক্টর বলতেছে মানে যাবেন কই আসলে, বলছে যখন নামবো তখন পাড়া দিতে, এর আগে না। তো মানিকগঞ্জ যাওয়ার পর সেখান থেকে যে মানতেছে না, তো কন্ট্রাক্টর সেটা আমরা বুঝতে পারছি না, তো উনি আর কিছু বলার নাই। তারপর তো সেখান থেকে যে পজিটিভিটি, তো সেখান থেকে যে ঘাটটা পার হয়, মানে পাটুরিয়া ঘাট, সেই লঞ্চটা একসাথে পার হয়েছি, সেটাই তার সাথে আমার সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। কি সুন্দর একটা মুহূর্ত বলতে এই যে আপনার লঞ্চে ছিলাম, তো লঞ্চের যে বারান্দাটা মানে ঈদ দিয়ে রেলিং এ হাত দিয়ে আমরা নৌকাটা মানে মানে পদ্মা নদীটা যে এত সুন্দর, সেই সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম। পদ্মা এত সুন্দর লাগেনি, পদ্মাতে কোনো জায়গাও নেই, সেটাই ফার্স্ট। ওকে, ওই রেলিং এ দাঁড়ায় ছিল দুইজন। হ্যাঁ, বাতাসে চুল উঠতেছিল তার। কিন্তু ওই সময় অস্বীকার করিস না, তুই অনেক পাশ কাটায় যাস। চুলের ঘ্রাণ এসে লাগতেছিল না যখন চুল উঠতেছিল? না বলিস না, আসলে বিষয়টা হচ্ছে ও মারুক আজকে, বাট লাগছিল কিনা? হ্যাঁ, স্বাভাবিক স্মেলটা চুলের স্বাভাবিক, অনেক সুন্দর লাগতো। তো এখন ওই সময়টাতে নেশাটাই মানে একটা আফসোস, ওই সময়টাতে হাত ধরতে পারলাম না, তার হাত ধরেই নেই আসলে। আমি ইচ্ছাকৃতভাবে তার হাতটা ধরেই নেই। সে কি বলেছিল আপনাকে হাত ধরতে? মানে হাত আমাদের দুটো হাত একসাথেই ছিল। তো আমি তার সাথে আমার সম্পর্ক, তো আমার প্রেমিক ছিল, সম্পর্কে প্রথম দিন থেকে ওকে উৎসর্গ করে দিয়েছে। হ্যাঁ, কিন্তু ও ধরেনি ওটার ব্যাপার। যাই হোক, তারপর পজিটিভ। তো এরপর খেয়ে একটা দিন পার হওয়ার পরে তাকে অন্য একটা বাসে উঠাই দেওয়ার পরে আমি না গল্প শেষ করিস না, রেলিং তারপর একটু আরেকটু শুনি, ওগুলো শুনি আরো। শেষ করিনি ভাই, না ওইটা শুনি আরো, রেলিং এ দাঁড়ানো। মাহমুদুল হাসান বলেছেন ভাই মনে হয় টাইটানিকের ফিল নিচ্ছিলেন। নাহিদ রেলিং এ দাঁড়ানো যাচ্ছে, মনটা নিয়ে উড়ে যাচ্ছে। তো রেলিং এ কি ভালো লাগতেছিল, তো ওই সময় চুল তো উঠতেছিল। ওই সময় দাঁড়ায় সে বলছিল যে আজকে সে অ্যাকচুয়ালি যাবে কোথায়, এটাও তার নির্দিষ্ট একটা জায়গা সে জানে না। তার মানে এটা হচ্ছে ইনভাইটেশন, যে আমাকে নিয়ে যা, যেখানে নিতে পারিস। না, এটাই তো বলার চেষ্টা করেছে। না, সে আমাকে বলতেছে সে কোথায় যাবে সে জানে না, সে কোথায় যাবে। যদি জানতো তাহলে আমাকে সাথে অবশ্যই নিয়ে যেত। এর মানেই হচ্ছে একটা ইনভিটেশন দেওয়া অন্যকে, তুমি আমাকে কোথাও নিয়ে যা। হয়তোবা আমি তখন বুঝতে পারি, হয়তোবা মানে কি আপনি বুঝতেই পারেন নাই, হয়তো বলতে আপনি বললেন, এখন আমার এটা চিন্তায় আসছে যে এরকমটা হয়তো তার থাকতে পারে। এত বছর পরে এটা চিন্তায় আসলো। মেয়েতে বলবে যেমন জায়গায় নিয়ে যা, আমার যাওয়ার জায়গা নাই, তাহলে দায়িত্ব কার? কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া কার দায়িত্ব? ওই হেল্পারের? মালিশ করে যে লঞ্চে ঘুরতেছে ওই বাচ্চাটার, নাকি যে মানুষটার পাশাপাশি দাঁড়ানো আছে তার? মানে এখানে বিষয়টা হচ্ছে কি, ব্রেনে আসেনি যে আমাকে ইন করে বলতেছে কিনা, তাই তো? হ্যাঁ। আরে বাপরে। তারপর ওখানে থাকে 3-4 দিন থাকে, মানে যেখানে যায় মানে কোনো একটা কাজে, মানে সে একটা
ওইখানে একটা কাজ নিয়ে গেছিল, কিন্তু কাজ নিয়ে অ্যাকচুয়ালি কোথায় থাকবে এটা জানে না। যদি মানে কোনো টাপুর ভাষায় থাকবে তাহলে আমাকে নিয়ে যাইতো, বা তাদের বাড়িতে তখন ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে নিয়ে যেতে পারতো। বাট ভয় করতেছে না? না, আমার কাছে তখনও ভয় করে নেই। আর এক মানে ওই যে মানে পজিটিভ পেতে কি বাস খাই সবসময়, সেটাই। তারপর কি হলো লাস্টে? তো 2-3 দিন পরে ও আবার মিরপুর চলে আসে। আসার পরে সে যেহেতু আউটসোর্সিংয়ে জব করে, তার সাথে আমার সবসময় কানেক্টিং থাকে রাতে, মানে 3টা-4টা পর্যন্ত যে কোনো সময় আমি তাকে ফোন দিতে পারি, তার সাথে কথা বলতে পারি। তো হঠাৎ করে সেদিন ডেটটা ছিল 7ই এপ্রিল, রাতের 2টা থেকে 3টার মধ্যে আমি তাকে ফোন দিই। কিন্তু ফোন দেওয়ার পরে ফোনটা ধরে একটা ছেলে, সে কিন্তু একা থাকে একটা রুমের মধ্যে। তো আমি তখন বলি যে এই ছেলেটা কে? সে তখন বলে যে আমার বিছানায় আমি কাকে নিয়ে থাকবো সেটা তুই জিজ্ঞাসা করার কি। কথা তো ঠিক বলেছে। কষ্ট হয়েছে এটা শুনে? তো স্বাভাবিক কষ্ট তো হবে। কেন? তুই দায়িত্বও নিবি না, তুই কাছেও যাবি না, ভয়ও পাবি না, আবার ঘৃণাও করবি না। তুই কার সাথে কি করতেছে এটা নিয়ে ভাববার কেন দরকার আছে? এটাই ভাবার কি অধিকার আছে তো তোমার? কয়েকটা তোর সাথে যোগাযোগ রাখতে না, ওকে আপন করে, পরিপূর্ণভাবে আপন করে ঘরের বউ বানিয়ে ওকে এই ধরনের এরকম বহু রেকর্ড আছে, একটা প্রস্টিটিউশন থেকে ঘুরিয়ে নিয়ে এসে সবচাইতে সাধু বা সাধ্যী নারী হিসাবে তাকে প্রমাণিত করা গেছে। এরকম অনেক এক্সাম্পল আছে। এরকম কালপুরুষও তুই হবি না, আবার তার সাথে মাস্তিও করবি না, আবার তুই পরিপূর্ণ ভালোও হবি না, আবার যাবি ওর কাছে। তো তোর মতো দ্বিচারিতা আর ভণ্ড দুনিয়াতে দ্বিতীয়টা নাই। কিন্তু আমার ইচ্ছা ছিল, বলে দিলাম আমি এই কথা। কিন্তু আমার ইচ্ছা ছিল তাকে আমি বলছি, এখন ও কার সাথে যাচ্ছে দ্যাট ইজ অ্যাবসলিউটলি তার বিজনেস, বাট এটাকে দ্বিচারিতা আর ভণ্ডামি বলে। ওকে, তারপর? তো তারপর ওই আপনি যেটা বললেন, ভণ্ডামি কি বলে না অর্ণব? হ্যাঁ, এটাকে ভণ্ডামি বলে না? এটা আমার দিক থেকে ভণ্ডামি বলে না, কারণ আমি তাকে আচ্ছা, যেটা এক্সাম্পলে বলেছি- আসি পরে। দেখো ওই ছেলেটা কেন বিছানায় আছে ওর সাথে, এটা নিয়ে কষ্ট হলো। তারপর? হ্যাঁ, কষ্ট। তো ওই সময়টা তো আমি তাকে ফোন দিয়েছিলাম, সে রাত্রে ফোন দিয়ে বলছিলাম যে আসলে সে কে আমাকে এখনো বলতে পারো, বা তোমার এত লাইফ আমি শুনতে পারছি, বা তোমার এত হিস্টোরি আমি মেনে নিতে পারছি, এটা আমি মানে এটা আমি ক্লাব গুরু শুধু গল্প শুনবে। ওকে, ডান। হ্যাঁ। কি বললো? তো সে তো বলছে যে সরি, আমি এর সাথে সুখে আছি, Very মানে good. হ্যাপি আছে। ওকে, তো ঠিক আছে, হ্যাপি থাকবে, ভালো কথা। তো এখন তার পরের দিন আমার যেটা মনে হলো সেটা হলো যে আমি কিন্তু সিরিয়াসলি তাকে লাভ করছিলাম, এবং তাকে এক বছরের ভিতরে তাকে বিয়েও করতাম। আমি তখন ভালো একটা পজিশনে চাকরিও করতাম, মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে থাকার মতো এবিলিটি আমার ওই সময় ছিল। তো তাকে আমি বলছিলামও, এবং সে পুরোপুরি রাজি হয়েছিল, এবং সে অত্যন্ত ধার্মিক ফ্যামিলির একটা মেয়ে। সে আমাকে 100% কথা দেয়। সে তার আগের লাইফটা থেকে পুরো তুমি মানে আগের লাইফটা বলতে আমি বোঝাচ্ছি যে ছেলেদের সাথে মজা করতো, মানে একটা মানে প্রেম একটা খেলা করতো। এইসব প্রত্যেকটা লাইফ থেকে সে সম্পূর্ণভাবে ব্যাক করছে, ব্যাক করে ধার্মিক মানে পুরো যে ধর্মীয় এটা আমার সাথে শেয়ার করে বলছে যে আমি সব বাদ দিলাম, তুমি আমাকে যদি 1 বছর পরে বিয়ে করো বা আরো একটু পরে বিয়ে করো আমার আপত্তি নাই, কিন্তু আমি এইসব সম্পূর্ণ জীবন থেকে আমি সম্পূর্ণ মানে ব্যাক করলাম। এটাও আমার সাথে 100% মানে ইসলাম ধর্মের মতো সে আমার সামনে এটা শেয়ার করছে যে আমি সম্পূর্ণ ফিরে আসছি। তো এইভাবে বলার পরে তখন তো প্রত্যেক মানুষের একটা সুযোগ দেওয়া উচিত আসলে। সে যেহেতু এইভাবে বলতেছে, তো ঠিক আছে। তো ওই যখন বলছে যে আমার বিছানায় আমি কাকে নিয়ে থাকবো সেটা মানে আমি জিজ্ঞাসা করার কি, যখন এটা বলছে, তো তারপরের দিন তার ভাইয়ের সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল আগে থেকেই। আমি একটা ফেক আইডি খুলে ওই যে যখন ওই সময়টাতে সে যে তার অ্যাডাল্ট পিকগুলো আমার সাথে শেয়ার করছিল, তখন আমি মেসেঞ্জার থেকে ছবিগুলো ডাউনলোড করে সেখান থেকে মানে আমাদের যে গ্রামের পরিবেশ, একটা মেয়ের উড়না নাই মানে এটা অনেক কিছু। নীলম আচার্য চক্রবর্তী লিখেছেন, কপাল ভালো, বিয়েটা পজিটিভলি হয় নাই ভাই। অন্তরা একটা সুন্দর কথা লিখেছে যে ইট ইজ দ্বিচারিতা বাট ইটস নট ভণ্ডামি। ওরা খুব ট্যালেন্ট আমাদের, মানে এটাও মানে শব্দ চয়নের যে পার্থক্যটা কত সুন্দরভাবে ধরেছে। অন্তর, থ্যাংক ইউ। তারপর? হ্যাঁ, তো আমাদের যে গ্রামাঞ্চলে ব্যবস্থাপনা, একটা মেয়ের উড়না নাই মানে এটা অনেক কিছু। তো আমি সেখান থেকে মোটামুটি 2টা ছবি মানে ভাইয়ের সাথে শেয়ার করা যাবে, কিন্তু এটা যে মানে তার যার অনেক ছবি আমার কাছে আছে, নেওয়াজ সাথে থাকিস সব সময়। ওকে, তারপর? হ্যাঁ, তার যে অনেক ছবি আমার কাছে আছে, জাস্ট এটা বোঝাবার জন্য আমি তাকে 2-3টা ছবি দিই, মানে তার বাইকে একটা ফেক আইডি খুলে। তো তখন তার ভাই বুঝতে পারে যে আপনি আসলে কি চান আমার কাছে, মানে তার ভাই বুঝতে পারছে আমি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছি। তো ব্ল্যাকমেল করতে চেষ্টা করলে কি চাই, আমি তার কাছে কি চাই,
কি ছবি দাও ওর ভাইয়ের কাছে, মেয়ের ভাইয়ের কাছে? হ্যাঁ, মেয়ের ভাইয়ের কি কাছে ছবি মেয়ের দাও? কিছু ওই অ্যাডাল্ট। অ্যাডাল্ট ছবি দাও। হ্যাঁ, তো আমি রিজন কি? কারণটা হচ্ছে তখন আমি তার ভাইকে বলি যে আমার কোনো চাহিদা নেই, আমার একটাই চাহিদা যে তাকে অন্তত 1 থেকে 2 মাসের ভিতরে বিয়ে দিতে হবে, মানে তার বোনকে যেন বিয়ে দেয়। মানে এটাই, মানে তার ভাইয়ের কাছে আমার এটি প্রত্যাশা ছিল। এই প্রত্যাশা প্রমাণ করার জন্য তার নুড ছবি ভাইকে দেওয়ার কারণ কি? কারণটা হচ্ছে জাস্ট একটু ব্ল্যাকমেল করার জন্য, যে তার অনেক ছবি আমার কাছে আসছে, মানে এটা বোঝাবার জন্য। কারণ আমি তো হঠাৎ করে তো একজনকে বলতে পারি না যে আপনার বোনকে বিয়ে দিয়ে দেন। ওকে, তারপর যাও। না, এটাও কিন্তু সে পজিটিভলি করেছে। মানে সেজন্য ওই আসলে সে কোন লাইফে ছিল এটাও আমি জানি না, বা জানলেও মানে আপনি চেয়েছিলেন যে এখন যেহেতু আমি ওই মেয়েটার জীবনে নাই, তাহলে আসলে মেয়েটার জীবনে কি ঘটছে এটা তো আমি জানি না, হ্যাঁ। তাহলে বেটার হচ্ছে ওকে বিয়ে দিয়ে একটা সেফ জোনে রাখা, তাই তো? এটাই তো। হ্যাঁ, তো এরপর থেকে তার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। আপনার প্রায় কয়েক মাস চলে যায়, তার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই। সে শুধু আমাকে একটা মেসেজ দেয়, মেসেজটাতে বলছিল যে আমি তার লাইফটাকে শেষ করে দিলাম, মানে তার ভাইয়ের কাছে ছবিগুলো দিয়ে। মানে সে যে একটা, কথা তো সত্য। হ্যাঁ, তার সে যে এরকম একটা মেয়ে, বা তার সাথে অনেকের সাথে এইভাবে মানে শেয়ার করে ওর পেছনে ফেরার জায়গা তো বন্ধ করে দিলে, রাইট? মেয়েটা অভিশপ্ত, মেয়েটা পাপিষ্ঠ, সব ঠিক আছে, হয়তো দেয়ার ইজ এ প্রবাবিলিটি একটা সময় হয়তো ঘুরে দাঁড়াতে পারতো, একটা সময় হয়তো স্বাভাবিক হতে পারতো, সে রাস্তাটা বন্ধ করে দিলে তুমি। কারণ দিন শেষে কেউই তো উন করেন এই ধরনের মেয়েকে, পরিবার ছাড়া। পরিবার জেনে গেছে যে তো পাপিষ্ঠা, সো পেছনে ফেরার রাস্তাটা তুমি বন্ধ করে দিয়েছো। ঠিকই তো বলেছে। হ্যাঁ, এটা তার বলার। এখন কি অবস্থা? তো এখন কি অবস্থা? মেয়ের সাথে সম্পর্ক আছে? আজকে সকালে ফোন দিয়েছিল, আহা, তবে তার সাথে কথা হয়েছে আপনার একটু ফোনে কথা বলো তো। হয়তো এখন বিয়ে শাদী করছে। ও মা, বিয়ে হয়ে গেছে? কিন্তু হয়তো বা। আপনি কি শিওর যে সে এখন আমি জানি আমাদেরকে না। শুনছে? সে শুনতেছে এটা শিব নয়, তবে তার ভাই শুনতেছে। তার ভাই শুনলে তো সেও শুনবে। হ্যাঁ, শুনবে, হ্যাঁ। তো সকালবেলা আপনারা আপনি তার ভাইয়ের সাথে কথা হ্যাঁ, বলেছেন? তার ভাইয়ের সাথে আমার প্রায় আধা ঘন্টার মতো সকালে কথা হয়েছে। তো ওনার ভাই আমাকে যেটা বলছে, দেখেন তার ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। ওনার ভাই আমাকে বলছে যে দেখেন আমার বোন আপনার সাথে যেটা করছে, যে এটা করছে, এটা আপনি মানে বাচ্চা বলতেই কাচ্চা পারেন। হয়েছে ওর? তার সম্পর্কে আমার কিছু জানি না, বিয়ে হয়েছে একটু জানো? এটাও জানি না, বলবে না? গেস করে বলছে, অনুমান করে বলছে হয়তো বা, কারণ অনেক দিন হয়ে গেছে। তো আমাদের যখন সম্পর্ক ছিল সে ওই সময়টাতে, দেখেন একটা মানুষ আপনার মানে কিভাবে আমরা বুঝবে যে আসলে সে। আজকে কি কথা হয়েছে সকালবেলায় মেয়ের সাথে? শুধু 10 সেকেন্ড শুধু বলছে আমি অমুক, সঙ্গে সঙ্গে ফোনে কাটছে, কারণ এই সময়টাতে তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই। কে ফোন দিয়েছিল? মেয়েটা দিয়ে কি বললো? সে বলছে আমি অমুক বলছি, ওকে ফাইন। আমি বলছি আমি তোমাকে আধা ঘন্টা পরে ফোনটা ব্যাক করছি, ওই আধা ঘন্টা এখনো আর হয়নি। ফোন দিয়েছিলে পরে? না, ও আর দেয়নি। আধা ঘন্টা এখনো শেষ হয়নি। ও, সে কল ব্যাক করেনি? না না না, মানে সে আমাকে ফোন দিয়েছে, আমি বলছি তোমাকে আধা ঘন্টা পরে আমি ফোনটা ব্যাক করবো। পরে ফোন ব্যাক করেনি? না, কেন? তার একটু পরে তার ভাই আমাকে ফোন দিচ্ছে, এবং তার ভাইয়ের সাথে আমার আধা ঘন্টার মতো কথা হয়েছে। কি ফোন দিয়ে কি বলছে? তার ভাই বলছে যে দেখেন আমার বোন আপনার সাথে যেটা করছে এটা অন্যায়, এটা আমার সাথে যদি কেউ করতো এটা আমিও হয়তো বা বলতাম, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ যে আপনি যা সত্য তাই শেয়ার করবেন, কিন্তু জাস্ট আমাদের ফ্যামিলির এটা বলবেন না। মানে ফ্যামিলি রিলেটেড কিছু হ্যাঁ। বলবেন না। তো ওই তবে মেয়ের সাথে আর কথা হয়নি? পরে কথা বলনি তুমি? কালকে হতে পারে। এখন না কেন? এখন যদি এখানে ফোন দেওয়ার পরে তার সংসার ভাঙে, তো যদি সে সংসারী হয়ে থাকে, তার সংসার বাংলায় এটা তাই কি আপনি নেবেন ভাই? কি সুন্দর কোশ্চেন। কারণ এখন না কেন এর মানে এই বলিনি যে আমি লাইভে তোমাকে কথা বলতে বলছি। না, আপনি লাইভ ছাড়া হলে আপনি বলতে পারেন আমি যে কথাগুলো বললাম এটা সত্য কিনা, কিংবা আপনি চাইলে তার ভাইয়ের সাথে আমি এখন কথা বলতে পারি। কিন্তু লাইভে কথা বললে কি প্রবলেম? ওই যে প্রবাবিলিটি আছে যদি বিয়ে শাদী হয়ে বিয়ে থাকে শাদী তাই। করে। কিন্তু তাহলে লাইভে receive আমি করবে ফোন না। দেওয়ার কথা বলছি, যেহেতু আমরা তো বোথ পার্টিকে ফোনে নিতে চেষ্টা করি, একতরফা ভাবে কোনো মানুষের সম্বন্ধে যেন নেগেটিভ কথা কেউ না বলতে পারে, সেই কারণে। আমি কি বোঝাতে পারছি অন্য আমরা কেন একটা ফোন কল দিয়ে দেওয়ার কথা বোধহয় বললাম? দেখতে পারি, যদি না রিসিভ করে নাই। আমি কি ক্লিয়ার করতে পারছি যে কেন ফোন দেওয়ার কথা বললাম? কিন্তু আমার মনে হচ্ছে না যে দেওয়াটা উচিত। দরকার নেই, বাট জাস্টিফিকেশনের জন্য, যে আদৌ যে কথাগুলো তুমি একতরফাভাবে বলতেছো কথাগুলো সঠিক কিনা। অনুষ্ঠান শেষ করতেছি, এটাই তো তোমার গল্প ছিল, রাইট? জি, পরে বিয়ে করছো কত বছর পর? আমাকে একটু সময় দেন, আমি শুনি, এই কোশ্চেনের অ্যান্সারগুলো দাও। কত বছর পর বিয়ে করছো? তারপর বিয়ে করছে 2021 সালে। ওই ঘটনা কত বছর পরে? 4 বছর পরে। কেমন আছো? বিয়ে করছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আছো কেমন? খুবই ভালো আছি। বাচ্চা কাচ্চা? এখনো হয় নাই, তবে এখন প্ল্যানিং চলতেছে।
21 মানে 24, 3 বছর হয়ে গেল। না, 21-এ বিয়ে করছে বললা? 21 সালে বিয়ে করছি। 21 সালে বিয়ে করছি, এখন 24। 3 বছর হয়েছে আমাদের বিয়ের। তাই বললাম, আমিও তাই বলছি, 3 বছর হলো বিবাহ। অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাচ্ছি, শেষ মুহূর্তেও কিছু বলতে চাই, সেই কথাগুলো শুনবো। বাট আজকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমার সামনে উপস্থিত হয়েছে, থ্যাঙ্কস টু শান্ত যে এই ধরনের গেস্ট আমাদের প্রোগ্রামে আসার জন্য। যে অর্ণব আজকে আমাদের সামনে উপস্থিত, এই অর্ণব ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে খুব এক্সট্রিম লিমিটেড, এক্সট্রিম সিচুয়েশনে গিয়ে নিজেকে কন্ট্রোল করার ক্যাপাবিলিটিস রাখে। ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে মুহূর্তটাতে, যে বয়সটাতে সবাই ভেসে যায়, এই ছেলেটি সেই মুহূর্তটাতেও নিজেকে না ভাসিয়ে কিভাবে তার সাথে খুবই সতর্কভাবে পাশে থেকে থেকে পা ফেলা যায়, পথ চলা যায়, এবং তাকে কাম ব্যাক করতে, তাকে সঠিক হতে, তাকে সফল হতে, তাকে সঠিক রাস্তায় রাখতে কিভাবে সাহায্য করা যায়, সেই প্রচেষ্টা চালিয়ে যায়। এই জন্য ইটস ভেরি অ্যাপ্রিসিয়েটেড, এবং এটা সত্যি অনেক প্রশংসা দাবি রাখে। অর্ণব, থ্যাংক ইউ। ভালোবাসার বাংলাদেশ এবং ঢাকা এফএমের পক্ষ থেকে পজিটিভলি নিচ্ছ তো কথাগুলো? কথাগুলো পজিটিভ দেয়। নেগেটিভ ব্যাপার হচ্ছে যে এই ধরনের সম্পর্কর কন্টিনিউটি জঘন্য রকমের অপরাধ, এটা পাপের পর্যায়ে পড়ে। কাউকে অন করতে যদি সত্যি ক্ষমতা থাকে তাহলে অন করেন, না হলে ছেড়ে দেন, কিন্তু কোনোভাবে প্ল্যাটফর্মের মাঝামাঝি কাউকে দাঁড় করিয়ে দিয়েন না। এর চাইতে কষ্টের, এর চাইতে দুঃখের, এর চাইতে হতাশার, আর এর চাইতে দীর্ঘ নিঃশ্বাসের আর কিছু হতে পারে না। যে প্ল্যাটফর্ম কখনো ডেস্টিনেশন দিতে পারে না, যে ট্রেন কখনো গন্তব্যে যায় না, যে ফ্লাইট কখনোই তার ডেস্টিনেশন খুঁজে পায় না, যে প্ল্যাটফর্মে উঠলে, যে প্ল্যাটফর্মে দাঁড়ালে ভবিষ্যতে যে গন্তব্য সেখানে যাওয়া যায় না, সেখানে প্লিজ যায়েন না। আর কেউ যদি যাওয়ার স্বপ্ন দেখে এবং পাশ থেকে সেই যাওয়ার জন্য ইনঅ্যাক্ট করে, সে মানুষগুলোকে অ্যাভয়েড করেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন প্রেমিকের চাইতে, একজন হিতাকাঙ্ক্ষীর চাইতে এই ধরনের মানুষ আরও বেশি পরিত্যাজ্য। কারণ এই জায়গাতে একটা মানুষ খুবই দ্বিধাহীন হয়ে পড়ে, দ্বিধান্বিত হয়ে পড়ে, সিদ্ধান্তহীনতায় ভোগে, এবং এদের আলটিমেট ডেস্টিনেশন হয় সুইসাইড অথবা আত্মহত্যা। সো কখনো অর্ণব যে রোল প্লে করেছে এই ধরনের মানুষকে কখনো আপনারা আপনাদের গ্রহণযোগ্যতার মধ্যে রাখবেন না, বরং তাকে পছন্দ করবেন যে খুব বাজেভাবে আপনাকে ঘৃণা করে, অ্যাভয়েড করে আপনাকে ছেড়ে চলে যাবে, অথবা অনেক যত্ন করে খুব কাছ থেকে আপনাকে ভালোবাসবে। বাট মাঝামাঝি যে ইনঅ্যাক্ট বা মাঝামাঝি যে রোল প্লে করবে, সেই মানুষগুলোকে কখনোই আপনাদের জীবনের মধ্যে খুব বেশি সময় স্টে করার সুযোগ দিবেন না। কারণ আপনার ট্রেন কখনো গন্তব্যে যাবে না। আপনি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন ভবিষ্যতের কোনো প্ল্যাটফর্মে যাওয়ার, সে প্ল্যাটফর্মে দেখা আপনি কোনোদিন পাবেন না। যে ফ্লাইটে উঠতেছেন সে ফ্লাইট কখনোই তার গন্তব্যে পৌঁছাবে না। এ রাতের কখনো ভোর হবে না, এ গন্তব্যের কখনো শেষ হবে না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। আস্তে আস্তে আপনি অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি কষ্টে, অনেক বেশি সিদ্ধান্তহীনতায় নিজের জীবনটাকে শেষ করে দিতে মন চাইবে। রাদার আপনি যদি দিনের আলোর মতো পরিষ্কারভাবে দেখতে চান যে দিস ইজ মি, এই যে খারাপ মানুষটাকে, এই মানুষটাকে অন করে আমাকে সম্পর্ক নিয়ে ভালোবেসে বিয়ে করে আমাকে তার গর্বিত সন্তানের মা বানাচ্ছে, হি ইজ ইম্পর্টেন্ট। অথবা এই মানুষটা আমাকে অপছন্দ করেছে, এটার জন্য আমাকে ঘৃণা করে ফেলে দিয়ে চলে গেছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। বাট মাঝামাঝি জায়গায় থাকা, দীর্ঘ নিঃশ্বাসের কারণ হওয়া, এটা অসম্ভব রকমের বাজে জিনিস এবং পরিত্যাজ্য। এটা কেন হয়? এটার পিছনে রিজন হচ্ছে অর্ণব ছেলে খারাপ না, অর্ণব দারুণ একটা ভালো ছেলে, অসম্ভব সৎ ছেলে, অসম্ভব রকমের আস্তিক ছেলে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নে তার প্রচন্ড রকমের ভীতি কাজ করে। সে কোনোভাবেই পাপের ভাগিদার হতে চায় না। আবার প্যারালালি এই কৌতূহলোদ্দীপক মন সবসময় নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতে মন চায়, যাতে দু লাইন কবিতার খোরাক ওখান থেকে বের হয়ে আসে। হাত ধরবে না, বাট পাশে দাঁড়িয়ে ঠিক নির্দিষ্ট দূরত্বে তার চুলের এবং গায়ের ঘ্রাণ নিতে চায়, যাতে মাদকতা পরে চমৎকার চারটা লাইন বের হয়ে যায়। সে তাকে গন্তব্য দিবে না, বাট লঞ্চে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে চায়, যাতে করে ওই সময়টা মহিয়ান হয়ে ওঠে। আর নিজের
এই যে অসম্পূর্ণতাকে ঢাকবার জন্য তাকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করে, যাতে করে সে তার মনকে বুঝ দিতে পারে যে আমি অ্যাটলিস্ট চেষ্টা তো করে যাচ্ছি, মেয়েটা যেন ট্র্যাকে দাঁড়ায়। এভাবে কোনো মেয়ে ট্র্যাকে দাঁড়ায় না, এভাবে কোনো ছেলেও ট্র্যাকে দাঁড়ায় না, এভাবে কেউ শুধরে যায় না। যদি ধরতেই হয় পরিপূর্ণভাবে হাত ধরতে হয়, যদি নিতেই হয় কলিজার মধ্যে চাপটে ধরে কলিজার মধ্যে নিতে হয়, যদি কাছে আনতেই হয় বাসর ঘরে একদম কাছে নিঃশ্বাসের সাথে গাঢ় নিঃশ্বাস ঢেলে দিতে হয়। আড়ালে আপ্রালে অল্প অল্প করে কাউকে আপন করতে নাই। দিস ইজ অল অ্যাবাউট। আমি জানি না যে জিনিসটা কার কতটুকু ভালো লাগলো বা মন্দ লাগলো, বাট দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে বহু মানুষ আছে, আমাদের সাহসের অভাবে, আমাদের জিনিসটাকে ওন করার অভাবে আমরা তো আগুনে পা দিই ঠিকই, বাট নির্দিষ্ট দূরত্বে রেখে সবসময় জিনিসগুলোকে অবজার্ভ করি, তখন এই মানুষগুলোকে ধ্বংস হয়ে যায়। মেয়েটি ভাগ্যিস দেরি করেছিল, বাট একটা সার্টেন টাইম পর বুঝে গেছিল যে এর মধ্যে সেই কালপুরুষের মতো অ্যাটিটিউড বা ওই মানসিক জোর নাই যে তাকে আপন করতে পারবে। সমস্ত পৃথিবীকে বৃদ্ধাঙ্গুল দিয়ে বলতে পারবে যে গোটা দুনিয়া ভাড়মে যাক, এ মেয়েটা যতই পাপিষ্ট হোক, অভিশপ্ত হোক, এ আমার কলিজা, আমার জান, আমি ওকে আপন করেছি, ওর গর্ভে দিচ্ছি আমার সবচাইতে গর্বের সন্তান, এবং ওকে নিয়ে আমি বাকি জীবন ভালোবাসতে চাই, বাকি জীবন বাঁচতে চাই। হুনো যে মেয়েটা শুধরায় যেত, সারা জীবন সুখের সংসার করতে পারতো ওর সাথে। এখন আমাকে যা খারাপ কিছু বলতে মন চায় বলতে পারো। এই চ্যানেল, এই মাইক্রোফোন স্টুডিও তোমার। একটাবার ভাবার দরকার নেই এই লাভগুলো নাকি মানে সোকল বাল। সরি আমি কথাটা বললাম, কিছুই পাত্তা দেওয়ার দরকার না, আমার কথার প্রেক্ষিতে যা ইচ্ছা বলতে পারো, বাট আমার তোমার ক্ষেত্রে এই রিয়েলাইজেশন আসছে। বলো এবার, খুব বাজেভাবে বলতে পারো যে কোনো কিছু, তোমার এখতিয়ার আছে। আমি কি বুঝাতে পারছি কথা? হ্যাঁ, আমি বুঝতে পারছি। বলে ফেলতে পারেন, পরে যাতে আফসোস না করতে হয়। হ্যাঁ, যা ইচ্ছা আমাকে বলতে পারো। এখন বিষয়টা আমাকে আগে বলো, তারপর বাকি কথা পরে। আপনি যেটা বললেন হয়তো আপনার দিক থেকে ঠিক আছে, হয়তো আপনার দিক থেকে ঠিক আছে, বা আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থাপনায় আপনার কথাটা ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয় যে কেউ যখন সুযোগ মানে শেষ একটা জীবনে সুযোগ চায় এবং তাকে সুযোগের মানে তাকে সুযোগটা না দেওয়াটা আমার কথা কি বুঝেছো যা বলেছি? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। এবং তুমি কি অধিকার দিয়েছি যা ইচ্ছা বলার। এই স্টুডিও তোমার, এই মাইক্রোফোন তোমার, যা মন চায়, এবং কোনো কিছু লাইভ তো ফিল্টারিংও করবো না। বলো এখন বিষয়টা হচ্ছে আমার কাছে, আচ্ছা ফোনটা কার আসছে? তো আমি কি করে বলবো রে বেটা? না, আমার ফোন। তোমার না? আচ্ছা, ও খালাতো ভাই। বলো বলো, খালাতো ভাইয়ের ফোন, তুমি বলো। হ্যাঁ, এখন বিষয় আমাকে আগে ঝাড়ো, তারপর বাকি গল্প। এখন আপনাকে ঝাড়ার মতো শুধু একটা কথাই বলার আছে, সেটা হচ্ছে যে আমি আমার দিক থেকে শতভাগ সঠিক ছিলাম। আমার যে বয়সটা সে কিন্তু নিজেও জানতো, সে সে তার যদি সুযোগটা 41-এ চাইতো তাহলে সে আমার কাছে চাইতো না, তার চাইতে একটু মানে একটা পজিশনে আছে এরকম কারো কাছে সে চাইতো। সে ইচ্ছাকৃতভাবে মানে এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে ওই অন্য 8-10টা ছেলের মতোই আমাকে 6 মাস বা 1 বছর পরে মানে আপনার ব্রেকআপ যেটা বলে সেটা আপনি করে ফেলবে। কিন্তু আমার সাথে মিশার পর তার ভিতরে যে ইটা আসে, সে আসলে সে বুঝতে পারছিল যে আর অন্য যে 8-10 জন ছেলে ছিল, তো আমাকে তাদের কাতারে সে ফেলতে পারে নাই। এটা আমি এখনো বলবো, এটা আমার সারা জীবন বলতে হবে। সে আমাকে ওই 8-10 জন ছেলের মতো মানে সহজেই ব্রেকআপ করতে পারে নাই। সে ব্রেকআপ করার মানে সেও যে অনেক যন্ত্রণা ভোগ করছে, এটাও বাস্তব, এটা আমি আজীবন বলবো। এবং আমি মানে আমার যে সময়টা ছিল, আমি তার কাছে 1টা বছর সময় চাইছিলাম, স্বাভাবিক। কারণ একটা মেয়ে হুট করে আসলো, আমাকে বললো আমার তার মানে বিয়ে করতে হবে। এটা তো আপনার মানে এটাও তো একজনের আপনার মানে এটা তো একজনের আপনার কাপুরুষতা হতে পারে। এর জন্য 1 বছর সময় চেয়েছিলে। অনুষ্ঠান শেষ করার আগে যে প্যারেকটা তোমার কফিনে মারতে বাকি রেখেছে সেই প্যারেকটা এখনো মেরে দিই। কোনোভাবেই এটা জাস্টিফাইড না যে মেয়েটি ওর সাথে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, প্রেমের কারণে, অভিনয়ের কারণে, যে কারণেই হোক, এ তো চেষ্টা করেছিল ওর জায়গা থেকে একে সঠিক পথে নিয়ে আসার জন্য, আনয়নের জন্য। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার আব্রু, তার সবচেয়ে সিক্রেসি তার কাছে শেয়ার করেছিল। এটা কোনোভাবেই যায় না তার মায়ের পেটের ভাইয়ের কাছে এই তথ্যটা পৌঁছে দেওয়া। একটা ডাকাত, একটা সন্ত্রাসী, একটা চোর, একটা জেনাকারী, একটা পতিতাও চায় না তার সন্তানের কাছে, তার ভাইয়ের কাছে, বোনের কাছে ছোট হতে। এই ছোট করার ইখতিয়ার কোনোভাবেই কেউ তোমাকে দেয়নি অর্ণব। যে কাজটা তুমি করেছো, এই জনম না বহু জনম যদি মানুষভাবে জন্ম নিয়ে থাকো, যতই তুমি ভালোত্ব
এবং পজিটিভিটির ধ্বজা ধরে সামনের দিকে এগিয়ে যাও না কেন, এই অপরাধ বোধ থেকে তুমি কোনোদিন মুক্তি পাবে না। আমি চাই যে অপরাধ বোধ জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকুক, এবং যখন বুড়ো হয়ে যাবে, থুতথুরে হয়ে যাবে, তখনও যেন এই অপরাধ বোধ তোমার দীর্ঘ নিঃশ্বাস হয়ে বের হয় যে কোনোভাবেই জাস্টিফাইড করা উচিত ছিল না। প্রত্যেকটা কাজ করার সময় একটা মানুষ সেটাকে বৈধ করার জন্য একটা জাস্টিফাইড লজিক বের করে, যেই কারণে তুমি লজিক বের করেছিলে যে আমি এটা দিচ্ছি যাতে করে আর বৈবাহিক সম্পর্কটা তাড়াতাড়ি হয়ে যায় এবং এটা শুধরে যাও। এটা হচ্ছে একটা খেলো এবং একটা ফালতু টাইপের লজিক, কোনোভাবে উচিত হয়নি ওই ধরনের ভলগার পিকচার ওর ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে মেয়েটির সমস্ত রকমের পথ বন্ধ হয়ে যায় তার বাড়ির কাছে আসা। এটা কোনোভাবে উচিত হয়নি। হু নোজ, এই দুঃখে এই কষ্টে যদি মেয়েটা কোনোভাবে নিজের জীবন শেষ করে দিত, তুমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতে কিনা? এটা কোনোভাবেই উচিত হয়নি, এটা কোনোভাবে জাস্টিফাইড হতে পারে না। এটার পিছনে রিজন হচ্ছে এইটাই যে প্যারালালি দুইটা জিনিসই তোমার সাথে চলেছে। একটা হচ্ছে যে গুণের কথা তোমাকে বলেছি, যেই জায়গাটাতে তুমি নিজেকে কন্ট্রোল করেছো, আমার মনে হয় 95% ছেলেরা ওই বয়সে ওই জায়গাতে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এটা হচ্ছে তুমি দারুণ এক পৌরুষত্বের পরিচয় তুমি দিয়েছো। আর অন্যায় যেটা করেছো, যার পথ তুমি মাড়াতে পারবে না, যার দায়িত্ব তুমি নিতে পারবে না, ওকে ভালো লাগার ডেমনস্ট্রেশন দেখাতে নাই, কি ফোনে কি সামনাসামনি। আরও বড় কথা, তোমার পৌরুষে আঘাত লেগেছে বিধায় সেই দিন তুমি ওই ভিডিওটা শেয়ার করেছো, ছবিটা শেয়ার করেছো। এটার জন্য না যে শুধরে যায় আর ভালো জায়গাতে বিয়ে হয়। তুমি কল্পনাতে তার সাথে অলরেডি বসবাস করতেছো, 1 বছর পর তার সাথে স্বপ্ন দেখতেছো সংসার করার, এই অবস্থাতে আরেকজন তার সাথে বেড শেয়ার করতেছে, এটা তোমার পৌরুষে লেগেছে এবং ব্যক্তি অর্ণব দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানসিকভাবে। সেই কারণে রিভেঞ্জ হিসাবে তোমার অবচেতন মনে এই জিনিসটা তোমার ওই মেয়ের ভাইয়ের সাথে তুমি শেয়ার করেছো। তুমি স্বীকার করো অথবা না করো, ইটস মাই অপিনিয়ন, দিস ইজ অ্যাবাউট। মানো কি মানো না? হ্যাঁ সত্য। এই তো এই জন্য তোমাকে গুরু বলে লোকে, আমাকে প্রশংসা করো। আই এম দ্য বেস্ট অল টাইম বেস্ট, আই এম দ্য বেস্ট। কত ভিতরে গিয়ে খবরটা বাইর করতেছি, কারণ এই পাপ আমিও করে এসেছি বিধায় না বলতে পারতেছি। আমারটা বলতেছি না, কি চালু আমি লুকায় রাখতেছি, জাস্টিফাই করতেছি, কিন্তু আমিও তো ঢুকতেছি ওইখানে। ওই যে ওই মেয়েটাকে ওইভাবে ফলসে ফেলে এই কাজ করেছিলাম, তারপর এটা করেছিলাম, তাই আমি ধরতে পারতেছি যে শালা আমার ছোট ভাই একই কাম তো করছে, তাই আমি মিলাতে পারতেছি, তাই বলতে পারছি, তাই তো স্বীকার করলি তুই, তাই না? কিন্তু তোর সাহস বেশি আমার চাই, তুই বলে দিয়েছিস। আমি শুধু মেয়েটার গল্প বলতে পারছি না, আমারটা যেটা। কিন্তু অন্যায় তো অন্যায়, এবার রাজা তুই স্বীকার কর, মেয়েটা শুনতেছে, বলে দে ভুল ছিল, এগুলো ক্ষমা করে দে, জাস্টিফাই করার কোনো দরকার নাই। 2-4 ইজ আ ভেরি ইজিয়ার অ্যান্ড সিম্পল ম্যাথ। এত ক্যালকুলেশনে না গিয়ে বলে দে, তোর বউকে বলে দে যে আমি সৎ, আমার পৌরুষ ভালো, আমি ক্যারেক্টারিস্টিক্স দিয়ে ভালো, এটা আমার ভালো দিক, কিন্তু এইসব জিনিসে আমি যে প্রভাবিত হয়েছি সেটাও খারাপ দিক। এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। তোর বউয়ের কাছে ক্ষমা চা, ওই মেয়ের কাছে ক্ষমা চা, বল। এখন আমার বউয়ের কাছে নতুন করে ক্ষমা চাওয়ার কিছু নেই, বলেছিস, সেটা জানে। ওকে ডান। ওই মেয়ের কাছে ক্ষমা চা, এটা ইম্পর্টেন্ট। তুমি যদি এটা শুনে থাকো, শুনবেই, বলে ফেল। হয়তো আমার সেই মানে আমি তোমার ভাইয়ের সাথে যে ছবিটা শেয়ার করছি, এটা অত্যন্ত খারাপ হয়েছে, এটা আমি তোমার কাছে কখনো ক্ষমা চাইনি, আর তোমার ভাইয়ের কাছে আমি বলছিলাম। এরপরে মেয়েকে বল, স্ট্রেট বল, আর ভাই বোন ঢোকাস না, মেয়ে স্ট্রেট মেয়ের কথা বল। আচ্ছা, আমি যে ভুলটা করছি সেটা আমাকে পারলে ক্ষমা করে দিই। আর আমি যে তোমাকে অন করতে পারিনি, পাশে থেকে যেটা ভুল ছিল, অন করলে ধরা উচিত ছিল, আইদা তোমাকে আগে ছেড়ে দেওয়া উচিত ছিল, বল, এটা স্বীকার কর। তাই তো, ব্যাপারটা তো তাই। বল না, এই অভিনয় বাদ দে, বল, ডিরেক্ট বল, খুশি হবে, বল বল। না, আপনি যেটা বলছেন সেটাই না, বল না, তুই মুখে বল। আমরা কি আপনাকে ফোর্স করছি? না, ও তো আপনি মন থেকে বলছেন, তাহলে মন থেকে বলেন। তোর কলেজের মধ্যে ঢুকে গেছি, তুই তো বুঝতেছিস। ঢুকেছি না ঢুকেনি? আজকে আপনি বাসায় যাওয়ার পর আপনি শান্তি পাবি, ফিল করবেন, রিলিফ। এর জন্যই তো আমার কাছে মনে হবে যে আপনি এমন কিছু একটা বলেছেন যেটা আপনি এর আগে কখনো বলতে পারেননি। আমি এতে সমাধান দিই না, বাট আমি ঢুকে যাওয়ার ক্ষমতা রাখি, বিধায় মানুষ আমার কাছে আসে আর হালকা হয়। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনি যখন এখানে গল্প বলতে আসলেন, তার আগে যখন আপনি আমার সাথে কথা বলেছেন, আপনি কি এইভাবে রিয়ালাইজ করেননি? কিন্তু না, তাই না? জীবনে কল্পনা করেছি সেই পরিস্থিতি তোর কাছে আসবে। এই কালো চেহারা, কালো গেঞ্জি, প্যান্ট, জুতাটাও কালো আমার বাইরে রাখা, এই মানুষটা এরকম একটা সার্কামস্ট্যান্স তোর সামনে দিয়ে দিবে, ভাবতে পারছিস কখনো? না। কমন পড়ছে কেন আমার জীবনেও, আমিও এরকম, তাই তোর মতো, তাই আমারটা বলেনি, তোরটা বলতেছিস, আমি তো স্বীকার করেই বললাম। এই জন্য এরকম ডেমো দিতে নাই। মাস্তুতো ভাই, তুই আর আমি মাস্তুতো ভাই, অ্যাকনলেজ কর যে ভুল তো ভুল, আর কোনো নাটক নাই, নাটক ছাড়া বলে দে ভুল। হ্যাঁ, এগুলো হয়তো ভুল ছিল আমার, তখন
মানে আমার ওই সময়টাতে হয় অন কর না হয় ছেড়ে দে, এটা ভুল ছিল এই মাঝে মাঝে নাটক করাটা, বলে দে। হ্যাঁ, আমার ওটা ভুল ছিল। বিদায় নিচ্ছে আজ সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। চুম্মেশ্বরী পারফরমেন্স, লাভ ইউ ডিয়ার, অনেক ভালোবাসা আপনাদের জন্য। আপনারা থাকেন তাই যত্ন করে এভাবে হাজির হয়ে যায় বৃহস্পতি শুক্রবারের সন্ধিক্ষণে। ওর যদি কিছু কথা বাকি থাকে সে কন্টিনিউ করুক, কথা বলতে থাকবে। কিছু বলবেন আপনি? আর না, গুরু তো শেষ করে দিল। হ্যাঁ, গুরু শেষ করে দিল। এবার আমরা একটু কমেন্টগুলো পড়বো, কারণ অনেক অনেক কমেন্ট এসছে। অর্ণব বললি না, ইমন, আচ্ছা এস.এম. অনন্ত বিশ্বাস লিখেছেন আমাদেরকে, বোধহয় আপনার পরিচিত কেউ। মোহাম্মদ ইমন লিখেছেন, আপনার বাসা কোথায় গুরু? গুরু তো এটা বলবে না, তার বাসা কোথায়, বউয়ের ভয়ে আছে। অর্ণব এই জন্য বলে নাই। ইমন লিখেছেন পুরো লজ্জা পাচ্ছে। হাসান মাহমুদ লালিন লিখেছেন, না আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, ভালো থাকবেন। গুরু এখন আর পজিটিভ থাকতে পারলাম না, এটা লালিন বলেছেন। পাপি তো পাপের কথা বলবে, হা হা, ইট ওয়াজ ফান, সিনথিয়া আহমেদ বলেছিলেন। অম্বরপুর ডোমকল মুর্শিদাবাদ থেকে আছেন আমাদের সঙ্গে, ভারত থেকে, থ্যাংক ইউ। নওয়াজ শরীফও আমাদের সাথে জয়েন করে আছেন, থ্যাংক ইউ নওয়াজ, থ্যাংক ইউ সো মাচ। গুরুর সাথে একমত এই কথাটাই, আমার মাথায় বারবার আসছিল এই কথাটা, দায়িত্ব নিতে না পারলে ভালো করার উদ্দেশ্যে হাত বাড়ানোর প্রয়োজন ছিল না। এটা হচ্ছে নীলম আচার্য চক্রবর্তী আপনাকে বলেছেন। নিহামণি লিখেছেন, ইয়েস গুরু, ইউ আর দ্য বেস্ট। বেশ কয়েকবার আচ্ছা, এটা সরি বলেছেন, আমি জানি না, উনি উদ্ভট অনেক কমেন্ট করেন, কোনো সমস্যা নেই। সবাই যে খুবই পজিটিভ কমেন্ট করবেন এমনটা আমরা আশা করি না, যেহেতু আমাদের এই প্রোগ্রামটা আপনারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে দেখেন, তো বিভিন্ন মন মানসিকতার মানুষ একই সাথে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন। এটা আসলে ম্যান্ডেটরি না, এটা বাধ্যতামূলক না যে কারো আজকের অর্ণবের গল্প ভালো লাগবে, কারো ভালো লাগতেই হবে, বা কারো ভালো লাগা যাবে না, নির্দিষ্ট কোনো বিষয় না। আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে আপনাদের সবার মানে যে কোনো মতামত প্রকাশের স্বাধীনতা আপনারা রাখেন, এবং সেটাই আপনারা বলেন, আমরা শুধু কমেন্ট বক্সটা দেখি। আনিকা নাওয়ার কৃষ্টি লিখেছেন, গুরু আপনি জোস। হাবিব লিখেছেন, অনেকদিন পরে গুরু আপনাকে শুনছি। তারপরে সিনথিয়া মাসুদ রানা, এই সম্পর্কটাই ভুল, এখান থেকে যা কিছু আসবে সবই ভুল। হ্যাঁ, তবে আজকের অতিথির জন্য শুভকামনা। জি, সবাই আপনাকে শুভকামনা জানিয়েছেন। ইউটিউবেও কিন্তু আমরা লাইভ ছিলাম, আমাদের ইউটিউবেও অনেক অনেক কমেন্ট আসছে। শান্তপু আমার সালাম নেবেন এবং গুরুকে সালাম দিবেন। জি, নারায়ণগঞ্জ থেকে শুনছি, খুবই মিস করছি। নাফিস নিশাত জয়েন করেছেন। তারপরে ইউনুস আছেন, শান্তু তুমি গুরুকে বলো আজকের, আচ্ছা শান্তপু সালাম নিবেন। আচ্ছা, অনেকেই অনেক কথা বলেছেন, তবে একটা কথা যেটা দেখতে পাচ্ছি, আপনার জন্য শুভকামনা জানিয়েছেন। আশা করি যে আজকে বাসায় গিয়ে আপনি আপনার জীবনের বেস্ট রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাবেন। এখন তো আছেনই, তবে এইটাও প্রিটি মাচ শিওর যে অর্ণব এই একটু আগে যে ঘটনাটা ঘটে গেল, এটা এখনো পর্যন্ত আপনার কাছে ঘোরের মতোই আছে, তাই না? আপনি ধরতে পারছেন না যে এক্স্যাক্টলি কি হয়ে গেল, হোয়াট জাস্ট হ্যাপেন্ড, রাইট? এটা আপনি একটু পরে বুঝবেন, বাসায় যখন যাবেন আপনি তখন রিয়েলাইজ করবেন যে যা হলো সেটা আসলে জীবনের বেস্ট একটা কাজ হলো, যে আপনি এখন আর কখনো গিলটি ফিল করবেন না যে আসলে কি হলো, কি করেছেন আপনি এই মেয়েটার সাথে। হ্যাঁ, সো কখনো না, এই জন্য গুরুজনেরা বলে যে হয়তো এসপার নয়তো ওসপার, মাঝে মাঝে পর্যায়ে রাখাটা আসলে যে কোনো সম্পর্কের জন্য, যে কোনো মানুষের জন্যই হার্মফুল। হ্যাঁ, আশা করি এখান থেকে আপনারা যারা আমাদের পুরো প্রোগ্রামটা শুনছিলেন এতক্ষণ যাবত, আপনারা ভালো কিছু শিখতে পেরেছেন, কিছু একটা শিখতে পেরেছেন, যেটা আই হোপ যে আপনাদের জীবনে নতুন করে কাজে লাগবে এবং জীবনটাকে নতুনভাবে এবং একটু ভিন্নভাবে, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখার হয়তো মানে দেখাতে হয়তো সাহায্য করবে। আজকের মতো আমি শান্ত সাইন অফ করছি ফ্রম দ্য শো ভালোবাসার বাংলাদেশ, যেটি আমাদের বৃহস্পতিবার, মানে যে কোনো বৃহস্পতিবার না, প্রতি বৃহস্পতিবারই রাত 11টায় শুরু হয়ে যায়, এবং এই ক্ষেত্রে আপনি আমাদের এই প্রোগ্রামে আসতে পারেন, গল্প বলতে আসতে পারেন, যেটা নাম ভালোবাসার বাংলাদেশ। সো গল্পগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন 01841904904 এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। এছাড়াও যে পেজটাতে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখা যাচ্ছে, এই পেজের ইনবক্সে, সো ডানে বামে না গিয়ে আপনার গল্পটি লিখে ফেলুন। আমাদের একটি ডেডিকেটেড টিম আছে যারা আপনার সঙ্গে এই গল্প নিয়ে কথা বলবে এবং আপনাকে আমাদের এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানাবে। আজকের মতো আমি শান্ত সাইন অফ করছি। সবাইকে শুক্রবার, আগামী কালকে সুন্দর একটা ছুটির দিন পরিবার পরিজনের সাথে কাটাবেন এই প্রত্যাশায়, মানে দারুণ একটা ছুটি কাটাবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত সাইন অফ করছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন, আডিওস।